একটু প্রথম দিকে একটু বলছি, কারণ রেকর্ডিংটা করা হচ্ছিল না। জুলাই 2025, মানে নেক্সট মাসে আমাদের টার্গেট কি কি থাকছে? বাচ্চ বাচ্চ থাকছে, কৃতপ্রত্যয় থাকছে, তদ্ধিত প্রত্যয় থাকছে, মহাভারত, বেদ। এক কথায় প্রকাশের আমি একটা ব্রাঞ্চ দেবো, যেখান থেকে দেবো সেখান থেকে কমন আসবে। অর্থ পার্থক্যের একটা ব্রাঞ্চ দেবো, যেখান থেকে দেবো সেখান থেকে কমন আসবে, শিওর। 200% শিওর দিয়ে বলছি, যেমনই কোশ্চেন হোক, কঠিন হোক সোজা হোক, কমন আসবেই। আর এর সঙ্গে থাকবে একটা লেখা হয়, সেটা হলো কি, স্ত্রী প্রত্যয়। কি বললাম? স্ত্রী প্রত্যয়। আর স্ত্রী প্রত্যয় পড়া মানে আমাদের কি হয়ে যাচ্ছে? লিঙ্গান্তর কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ, জুলাই মাসে আমাদের টার্গেটটা অনেক বড়। জুলাই 2025-এ আমাদের টার্গেটটা কিন্তু অনেক বড়। প্রথম কথা, বাচ্চ, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, মহাভারত, বেদ, এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য। আমি হিসাব করে দেখেছি, এই সবটা অংশ আমাকে তোমাদেরকে বেসিক্যালি মোটামুটি ভালোভাবে, মানে খুব ভালোভাবে তো বোঝাতে পারবো না, সময় নেই সেইভাবে। তবে 70% মতো বোঝানোর মতো, যদি তোমরা বুঝতে পারো। তার জন্য বোঝাতে গেলে আমাকে মিনিমাম জুলাই মাসে 31 দিনের মধ্যে 20 থেকে 21 দিন ক্লাস নিতে হবে। 20 থেকে 21 দিন সংখ্যাটা কিন্তু তোমাদের মনে হচ্ছে খুব হালকা। 20 থেকে 21 ঘন্টা মানে ওই 25 ঘন্টা ক্লাস নেওয়া মানে বিরাট চাপ অনলাইনে। এইটা যদি আমি কভার করে দিতে পারি, তাহলে আগস্ট মাসে থাকছে কিন্তু আমার শুধু কারক বিভক্তি, সমাস, সনন্ত, জমন্ত, নাম ধাতু, আর ওই আত্মনেপদী, পরস্মৈপদী। আত্মনেপদী, পরস্মৈপদী যদিও আমি তার আগেই করিয়ে নেব, কিভাবে করিয়ে নেবো দেখাবো তোমাদের কাছে। তাহলে এই অংশের উপর তোমাদেরকে পরের মাসে প্রায় 20 থেকে 21টা বারো বেশি ক্লাস নিতে হবে, আমাকে আমাকে নিতে হবে, এবং তোমরা তার জন্য প্রিপেয়ার থাকো। যারা অফলাইনে পড়ো তাদেরকে বলে দিচ্ছি, এই মহাভারত, বেদ, এগুলো আমি ব্যাচে পড়াবো না, আমি এখানেই পড়াবো, দেখে নেবে। কারণ সময় নেই, একদম সময় নেই আমার কাছে। তাহলে এই অংশটা জুলাই মাসে আমরা কিন্তু 2025-এ পড়বো। খুব বড় টার্গেট, এই টার্গেটে যদি ফিল আপ করতে পারি তাহলে কিন্তু ভাবলে পরীক্ষা তোমাদের ভালো হবে। ঠিক আছে, আমি চলে যাই পরের অংশে। অনুবাদ 1। দেখো, এর আগে কিন্তু আমি তোমাদেরকে অনুবাদের যে অংশ পড়িয়েছিলাম সেটাই এইটা। আমি একটু আগে বলছিলাম, অনেক একটু বোরিং হবে, কিছু করার নেই, একটু যেহেতু রেকর্ডিং হয়নি তাই বলতে হচ্ছে আমাকে ব্যাপারটা। আমি অনুবাদ কিন্তু 3টে স্টেজে করাই, 3টে স্টেজে করাই। নাম্বার 1 স্টেজ যেটা বলেছিলাম সেটা হলো শব্দরূপ, শব্দরূপ, ধাতুরূপ, বিশেষ্য, বিশেষণ। তার সঙ্গে থাকবে কি? বচন। এগুলো যদি ভালো করে লক্ষ্য করে দেখবে, বচন থেকে প্রচুর অশুদ্ধি সংশোধন থাকে, বিশেষ্য বিশেষণ থেকে প্রচুর অশুদ্ধি সংশোধন থাকে অনুবাদের ক্ষেত্রে। এটা হলো ফার্স্ট টার্গেট। এবং এই যে 1 নাম্বার টার্গেটটা, এই টার্গেটটার জন্য এই 7টা পেজের সামারি করা আছে একদম। আমার আগের যে নোটটা তোমাদের গ্রুপে দেওয়া আছে সেইটার থেকে একটু অংশ এখানে বৃদ্ধি করা হয়েছে, কিছু অংশ ছেটে দেওয়া হয়েছে। তোমরা দুটোই সামনে রেখে পড়বে, অনেক তোমাদের জড়তা কেটে যাবে। সেকেন্ড যে অংশটা থাকছে সেটা হলো কোনটা? সেকেন্ড যেটা থাকছে সেটা হলো জুলাই মাসে আমরা কভার করব, সেটা হলো বাচ্য এবং কৃৎপ্রত্যয়গত। কৃৎপ্রত্যয়গত মানে এখানে কি কি থাকছে? থাকবে ত, তবতু, সত্রী, সানজ, তব্য, নিয়, নদজত, কপ, তোয়াচ, লব, সবগুলো থাকবে। মানে এই দুটো অংশ যার কভার হয়ে যাবে ঠিকভাবে, কভার হয়ে যাবে মানে কভার করেই ছাড়বো আমি, মানে তার কিন্তু আর দ্বিতীয় অসুবিধে হবে না। আর 3 নাম্বার পার্টে গিয়ে যাব আমি কোনটায়? সমাস দিয়ে অনুবাদ। সমাজ দিয়ে অনুবাদ হয় না, অন্য জিনিস হয়। সমাজ দিয়ে অ্যাকচুয়ালি অনুবাদ হয় ঠিকই, বাক্য সংকোচন হয়। আর কি হয়? সনন্ত, জমন্ত দিয়ে অনুবাদ, সনন্ত এবং
জঙন্ত দিয়ে অনুবাদ, এই অংশগুলো আমি কিন্তু থার্ড এতে করবো আগস্টে গিয়ে। তাহলে এই 3 ভাবে আমি কিন্তু অনুবাদ করাই। এর মধ্যে এটা আমি পড়িয়ে দিয়েছি, তোমরা অনেকেই, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যে এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, তার জন্যই আমি এই ক্লাসটা নিচ্ছি আজকে। পুরোনো জিনিস একটু আজকে, পুরোনো কাসুন্দি ঘাঁটছি আজকে। দেখো, এই জিনিসের মধ্যে যা লেখা আছে তোমরা 90% বুঝতে পারবে। আমি গোটাটা পড়িয়ে যাব, সবার শেষে গিয়ে তোমরা পারলে পেন খাতা হাতে রাখো, যার যে পয়েন্টটা অসুবিধা সেটা সেখানে গিয়ে বলবে, আমি শেষে গিয়ে কোশ্চেন গুলো সলিউশন করবো। পড়ার মাঝে কোশ্চেন সলিউশন করতে গেলে খুব সমস্যা, পড়ার বেগ কমে যায়। ওকে, শুরু করছি এবারে। শব্দরূপের অনুবাদের কিছু নিয়ম, মানে এই 1 নাম্বার পয়েন্ট যেটা আমি লাস্ট জুন মাসে পড়িয়েছি, তারই এটা কিন্তু সামারি। আমি যেদিন পড়িয়েছিলাম এটা, সেটা আমি মোবাইল থেকে পড়িয়েছিলাম, আজকে কিন্তু এখান থেকে পড়াচ্ছি, ফলে তোমরা স্ক্রিনটা অনেক বেশি বড় পাচ্ছ আমি আশা করি। আচ্ছা, বিশেষ্যের বিশেষণ। সাধারণ নিয়ম হলো যে বিশেষ্য বাক্যের মধ্যে যদি বিশেষ্য কোনো পদ থাকে, তার সঙ্গে যদি কোনো বিশেষণ পদ থাকে, বিশেষ্যের যে বিভক্তি, যে লিঙ্গ, যে বচন হয়, বিশেষণ সেই বিভক্তি, সেই বিভক্তি, সেই বচন, সেই লিঙ্গ হয়। এই জন্য একটা কারিকা আছে সংস্কৃতে, বিশেষ্যস্য হি লিঙ্গম বিভক্তি বচন চ যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষ পদেশ্বপি। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এটা সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল, তোমরা জানো প্রত্যেকেই। তবুও বলবো এই কারিকাটা মুখস্থ রাখতে। যেমন আগে আমি তোমাদেরকে বলেছি যে সর্বনাম শব্দের এতৎ শব্দ বা ওই ওই জাতীয় শব্দগুলো কোথায় কি প্রয়োগ হয় তার কারিকাটা মুখস্থ রাখতে, অব্যয়ের কারিকাটা মুখস্থ রাখতে, সন্ধি কোথায় কোথায় হয় তার কারিকা মুখস্থ রাখতে, বিশেষ এই সেম জিনিস এই কারিকাও তোমরা মুখস্থ রাখবে। কারণ এইগুলো থেকে শূন্যস্থান পূরণ হওয়ার চান্স খুব বেশি। এখনো আসেনি, কিন্তু এলে তখন আগুল কামড়া যদি না পড়ে যাও। তোমাদের অনেকে ধারণা হবে কোনো বইয়ে তো এরকম শূন্যস্থান পূরণ থেকে কোশ্চেন দেয়নি। দেখো, এই জন্যই পড়ানো আমাদের, যাতে তোমাদের চোখগুলো খুলে দিই কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে। দেখো, অর্থাৎ বলছে বিশেষ্য পদের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন হয়ে থাকে, বিশেষণ সেই বিভক্তি, সেই লিঙ্গ, সেই বচন হয়ে থাকে। ধার্মিক পুরুষটি ধার্মিক পুরুষ। দেখো, এখানে কিছু কোড করা আছে। বিশেষ্য মানে বি মানে বিশেষ্য, বিন মানে বিশেষণ, 1/1 মানে প্রথমার এক বচন, 1/2 মানে প্রথমার দ্বিবচন, 1/3 মানে প্রথমার বহু বচন। ঠিক আছে, ধার্মিক পুরুষটি, পুরুষটা হলো এখানে কি বিশেষ্য পদ। কেমন পুরুষ? ধার্মিক পুরুষ। যেহেতু ধার্মিক পুরুষটা প্রথমার এক বচনে আছে, তাই এটাও কিন্তু প্রথমার এক বচনে হয়েছে পুংলিঙ্গে। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, কিছু আমার বলার নেই, তবুও বলতে হচ্ছে। সংস্কৃত ব্যাকরণ পড়ার সময় কোনো স্টেপ জাম্প করে পড়ালে হয় না, তাহলে ছাত্র চিরকালই অন্ধের মতো থেকে যায়। যে বুঝে সে বুঝে যাবে, যে বুঝতে পারে না সে চিরকাল বুঝতে পারে না, আর মাস্টারকে গালিগালাজ করবে। ধার্মিক পুরুষ দুটি, এখানে বিশেষক কি আছে? পুরুষ, পুংলিঙ্গ। দেখো, প্রথমার দ্বিবচন বিশেষ্য, পুংলিঙ্গ, তাই এখানেও কিন্তু হয়েছে, দেখো বিশেষণটা হয়েছে পুংলিঙ্গ প্রথমার দ্বিবচন। ঠিক আছে, ধার্মিক ও পুরুষ, জাস্ট লাইক নরৌ। দেখো, ধার্মিক পুরুষেরা, এখানে পুরুষটা কি বিশেষণ, বিশেষ্য, সেটা কিনা প্রথমার বহুবচন আছে, জাস্ট লাইক দন্ত ন রয়াকার বিসর্গ, নরার মতো। অত প্রথম 1/3 মানে কি বলেছিলাম? প্রথমার বহুবচন। বিশেষণটা হচ্ছে ধার্মিকা পুরুষা, এটা তোমরা প্রত্যেকেই জানো। উজ্জ্বল নক্ষত্রগুলি, দেখো নক্ষত্র হলো ক্লিবলিঙ্গান্ত পদ, তাই দেখো নক্ষত্র কি করেছি আমি? নক্ষত্রানি, ফলম ফলে ফলানি, ক্লিবলিঙ্গ 1/3 বিশেষ্য। তাই এখানে বিশেষণটাও কিন্তু কি হয়েছে? বিশেষণটা হয়েছে ক্লিবলিঙ্গ প্রথমার বহুবচন। ওকে, এই জায়গাটা তোমরা প্রত্যেকেই জানো, ছোট ছোট শিশুরাও জানে সংস্কৃতে। যদি কেউ না জানতে, আশা করি এই জায়গাটা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি বিশেষণ পদটির দ্বারাই বিশেষ্যের বোধ হয়, যদি বিশেষণ পদটির দ্বারাই বিশেষ্যের বোধ হয়, তবে সেই ক্ষেত্রে বিশেষ্য পদ ব্যবহার না করলেও হয়। এটা কিন্তু আগের নোটে ছিল না। যদি বিশেষণ শব্দটির দ্বারা বিশেষ্যের বোধ হয়, তবে সেই ক্ষেত্রে বিশেষ্য পদ ব্যবহার না করলেও হয়। ধরো, তোমাদের মধ্যে কোনো একটি ছাত্র এখানে ক্লাস করছে, যার নাম রাম। সে এখন মহামূর্খ, তাকে আমি বিকৃত করে বললাম, পণ্ডিত, বলো কি ব্যাপার। মানে তাকে যে বিকৃত করে বললাম পণ্ডিত, এটা তার নামের সঙ্গে একটা ব্যঙ্গাত্মক বিশেষণ প্রয়োগ করলাম। এই পণ্ডিত বলার সঙ্গে সঙ্গে রামকেই বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো, সেটা এখানে বলা হয়েছে, যদি বিশেষণ শব্দটির দ্বারা বিশেষ্যের বোধ হয়, তবে সেই ক্ষেত্রে বিশেষ্য পদ ব্যবহার না করলেও চলে। এই পয়েন্টটা আগের নোটে ছিল না, পুরোনো নোটে। দরিদ্রা জনা দুঃখ শতানি ভুঞ্জতে,
দরিদ্র জনেরা দুঃখ শত ভোগ করে। দেখো এখানে কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি এই অংশটা, দিয়ে দেখো শুধু দরিদ্রাতেই দিয়ে দিচ্ছি, দরিদ্রা দুঃখ শতানি ভুঞ্জতে, মানে দরিদ্রা কে? দরিদ্র কুকুর না দরিদ্র গরু? মানুষকে বোঝাচ্ছি। এখানে বিশেষ্যকে উল্লেখই করলাম না, উজ্জ করে দিলাম। তাহলে দেখো বিশেষণ পদের দ্বারা বিশেষের অর্থ প্রকাশ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে একটা বাক্য সংকোচন হতে পারে, আমি কোশ্চেন দিলে বুঝতে পারবে। আমি কোশ্চেন গুলো হঠাৎ করে দেওয়া বন্ধ করে দিলাম কেন বলতে পারবে? দিচ্ছিলাম বন্ধ করে দিলাম কেন বলতো? আমি হাতে গুনে দেখলাম এই জনাপনেরও আমাকে কোশ্চেনের অ্যান্সার করে পাঠিয়েছে। ভাই, আমি তো টাকা নেব, আমার কাজ শেষ, কোশ্চেন দিতে হবে, আমি তো বাউন্ড নই। আমি একটা একটা করে কোশ্চেন দেবো সপ্তাহে, কি প্রয়োজন পড়ছে? তুমি যদি তোমার মধ্যে যদি খিদা না থাকে, আমি কেন তোমাকে খাওয়াতে দেবো মুখে গুঁজে গুঁজে? হাতে গুনে নাম বলে দেবো, 10 থেকে 15 জন, 15 জন মতো কোশ্চেন সেট পাঠিয়েছে। মোট ক্লাস করে সব মিলে অনলাইন অফলাইন করে ক্লাস করে 50 প্লাস, 60-এর কাছাকাছি। তোমার মধ্যে যদি খিদা না থাকে, আমি তোমাকে খাওয়াতে যাবো কেন? দেখো বাবু, আমারও তো অ্যাডভার্টাইজমেন্ট নেই, আমারও তো এও নেই, কিছু নাই। যজন পড়বে, পড়ার মতো পড়লে আমি পড়াবো, নইলে আমি হঠাৎ করে মাঝে মাঝে হাত তুলে বলবো স্যালেন্ডার, আমি পাচ্ছি না। কোশ্চেন সেট যতক্ষণ না তুমি বাড়িতে বসে করছো, তোমার পড়ার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। আর আমি কোশ্চেন সেটগুলো সেইভাবেই দিই যেভাবে করলে তুমি যতটুকু অংশ পড়ছো সেটুকু অংশ কংক্রিট হয়ে যাবে তোমার একদম। ওকে। নাম্বার পয়েন্ট লক্ষ্য করো, বিশেষণ পদ যদি ক্রিয়ার গুণ অবস্থা প্রকাশ করে তাহলে তাকে ক্রিয়া বিশেষণ বলে। বিশেষণ পদ যদি ক্রিয়ার গুণ অবস্থা প্রকাশ করে তাকে কি বলি? তখন আমরা ক্রিয়া বিশেষণ বলে থাকি। এটা আমরা প্রত্যেকেই জানি। বিশেষণ পদ যদি ক্রিয়ার গুণ অবস্থা প্রকাশ করে তাহলে তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি। ক্রিয়া বিশেষণ সর্বদা ক্লিবলিঙ্গ ও দ্বিতীয়ার একবচন হয়। এখান থেকে কি কোশ্চেন হতে পারে বলতো? অনুবাদের জন্য অস্ত্রজনক কোশ্চেন হতে পারে। এই যে ধরো বৃদ্ধ ধীরং গমতি বা বালক দ্রুতং জাতি, এই যে দ্রুতং পদটা দিয়ে দিল, আন্ডারলাইন করে দিল, তোমাকে এখান থেকে কেমন কোশ্চেন হতে পারে? তুমি ক্রিয়া বিশেষণের দ্বিতীয় প্রয়োগ হয়, এটা তোমরা মানে ছোট ছোট সংস্কৃতের বাচ্চারাও জানে। এখান থেকে একটা ক্রিটিক্যাল কোশ্চেন তোমাকে আমি বলছি। একটা লম্বা বাক্য দিল যার মধ্যে ক্রিয়া বিশেষণ কোথাও লুকিয়ে আছে সংক্ষেপে, সেই জায়গাটাকে তোমাকে বুঝতে গেলে, টাচ করতে গেলে কি করতে হবে বলতো? তোমাকে একটা জিনিস করতে, ওখান থেকে কোশ্চেনটা মানে এত সোজা কোশ্চেন তো দেবে না, ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বিভক্তি নির্ণয় করে এরকম কোশ্চেন তোমাকে পরীক্ষায় দেবে না। ধরো কোনো কারণে দিয়ে দিলে একটা বিরাট লম্বা পদ, তার মধ্যে একটা এমন একটা পদ দিল যে পদটা দেখে তোমার বাহ্যিক ভাবে মনে হবে এটা প্রথম আর একবচনের মতো পদ, দিয়ে বলে রেখাঙ্কিত বাক্যের মধ্যে রেখাঙ্কিত অংশটি কোন বিভক্তান্ত, তোমার মনে হবে ওট করে এটা প্রথম বিভক্তান্ত। খুব ইজি কোশ্চেন, কিন্তু তোমার ভুল হয়ে গেল। বুঝতে পারলে? এই জায়গাটা লক্ষ্য রাখবে তোমরা। তাহলে ক্রিয়া বিশেষণের দ্বিতীয় একবচন হয়। আচ্ছা, বিশেষণ পদ যদি অন্য বিশেষণের গুণ অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। বিশেষণীয় বিশেষণটি সর্বদা ক্লিবলিঙ্গ ও দ্বিতীয়ার একবচন হয়। বিশেষণ পদ যদি অন্য বিশেষণের গুণ অবস্থা প্রকাশ করে, বিশেষণ পদ যদি অন্য বিশেষণের গুণ অবস্থা করে তাকে কি বলছে? বিশেষণীয় বিশেষণ বলি, এবং সেটা ক্লিবলিঙ্গ ও দ্বিতীয়ার একবচন হয়। অত্যন্ত সুন্দরং পুষ্পম, এখানে বিশেষ্য পদ কোনটা লেখা আছে? দেখো পি, সেটা হলো বিশেষ্য পুষ্পপদটা। তার বিশেষণ কোনটা? সুন্দরম। অত্যন্ত পদটা কি? বিশেষণের বিশেষণ, তাতেও কোন বিভক্তি হয়? ক্লিবলিঙ্গ এবং দ্বিতীয়ার একবচন হয়। এটাও লক্ষ্য রাখবে, এগুলো তোমাদের কাজে লাগবে, প্রচন্ড ভাবে কাজে লাগবে অশুদ্ধি সংশোধনের জন্য। তোমাদের অনেকেই ধারণা, যারা একটু পড়াশোনা করেছো বিভিন্ন স্যারের কাছে বা নিজেরা বইপত্র ঘেটে, যারা একদম নতুন আলাদা ব্যাপার, শুধু মনে হয় কৃতপ্রত্যয় থেকেই মনে হয় অশুদ্ধি সংশোধন হবে, শুধু সমাজ থেকেই হবে। এই যে অংশটা, এটা একদম বেসিক পার্ট, এই জায়গাটা সম্বন্ধে তোমাকে ক্লিয়ার থাকতে হবে। আমি অনেক ভালো ভালো ছেলেকে দেখি যারা কৃতপ্রত্যয় অনুবাদ ঠিকঠাক করে দিচ্ছে, সমাজ থেকে অনুবাদ ঠিকঠাক করেছে, এইসব বেসিক অংশে যখনই ঢুকে যাচ্ছি সেখানে গিয়ে উল্টা পাল্টা দাগ দিয়ে যাচ্ছে।
এই অংশগুলো কিন্তু গুরুত্ব দিয়ে পড়া উচিত তোমাদের। এটা আমি পড়িয়ে দিয়েছি আগে, আবার দ্বিতীয়বার দেখালাম, এবং এটাই শেষ দেখানো। অফলাইন অনলাইন সবার জন্য এটাই শেষ দেখানো। ভিডিও দেখবে বারে বারে, বাড়িতে বসে বসে, কাজ শেষ। বিশেষণ পদ বিশেষ্য পদের পরে ব্যবহৃত হলে তাকে বিধেয় বিশেষণ বলে। বিশেষণ পদ যদি কোথায় বলে না, বিশেষ্য পদের পরে ব্যবহৃত হয় তাকে বিধেয় বিশেষণ বলে। বিধেয় বিশেষণ বিশেষ্যের লিঙ্গ বিভক্তি বচন গ্রহণ করে। বিধেয় বিশেষণ পদ কি, বিশেষ্যের কি করে না, লিঙ্গ বিভক্তি, মানে এক সোজা কথায় বিশেষ্যের পরে বসছে। বালক উত্তম, এখানে দেখো বিশেষণ উত্তম বালক না, উত্তমটা পরে বসছে, একে কি বলছে আমরা, বিধেয় বিশেষণ। এক সময় পরীক্ষায় কোশ্চেন আসতো, কেমন না, যে উদাহরণ দিন বিধেয় বিশেষণ। এখন তো আর লেখা কোশ্চেন থাকে না, ধরো কোনো এরকম দিতেও পারে যে বালক উত্তম বা বালিকা সুশীলা, উক্ত বাক্যটি কিসের উদাহরণ? সাধারণ বাক্য, বিধেয় বিশেষণ, আহ, বা ধরো স্ত্রী স্ত্রী কি বলে, স্ত্রীলিঙ্গান্ত পদের উদাহরণ বলছে। সেই ক্ষেত্রে কিন্তু মোর অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা না, যেহেতু বিশেষের পরে বিশেষণ পদ বসছে, অর্থাৎ এটা বিধেয় বিশেষণ পদের সংজ্ঞাটা এই ক্ষেত্রে বেশি কার্যকারী বা লাগু হবে। যদি বিশেষ্যগুলি একই লিঙ্গে থাকে, তাহলে তাদের সাধারণ বিশেষণটিও সেই লিঙ্গ গ্রহণ করে। তবে বিশেষ্যের সংখ্যা অনুযায়ী, আবার দেখো, সংখ্যা অনুযায়ী বিশেষণটি বচন নির্ধারিত হয়। যদি বিশেষণগুলি একই লিঙ্গে থাকে, তাহলে তাদের সাধারণ বিশেষণটিও সেই লিঙ্গ প্রাপ্ত হয়। তবে বিশেষ্যের সংখ্যা অনুযায়ী বচন প্রাপ্ত হয়। বানরের দ্বারা ফলানি পুষ্পানি অপি রক্ষিতানি, বানর কি খাচ্ছে না, কোথাও বাগানে ঢুকে ফল ফুল সব খেয়ে যাচ্ছে। এখানে দেখো কি হয়েছে, এখানে এই যে ভক্ষিতানি পদটা কিন্তু দেওয়া হয়েছে কিসে, কৃৎপ্রত্যয় প্রয়োগ করে দেওয়া হয়েছে। যদিও কৃৎপ্রত্যয় তোমাদের পড়াইনি আমি এখনো পর্যন্ত, কিন্তু এই যে বিশেষ্য হিসেবে কি প্রয়োগ করা হয়েছে, ফলানি, বিশেষ্য প্রথমার বহুবচন। পুষ্পানি কি হয়েছে না, বিশেষ্য প্রথমার বহুবচন। সবগুলো কিন্তু কি লিঙ্গ আছে, ক্লিবলিঙ্গ আছে। তাহলে দেখো, ক্লিবলিঙ্গের প্রথমার বহুবচন, তাদের বিশেষণটাও কি হলো, বিশেষের সংখ্যা অনুযায়ী ক্লিবলিঙ্গের প্রথমার বহুবচন হলো, ফলন ফলে ফলানির মতো হলো। এই যে ভক্তিখানি কেন হলো, এটা পরের মাসে বোঝাবো। স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ বিশেষের সাধারণ বিশেষণ পুংলিঙ্গ হয়। যেখানে একটি স্ত্রীলিঙ্গ বিশেষ থাকবে, একটি পুংলিঙ্গ বিশেষ থাকবে, তাদের কিন্তু বিশেষণটা কোন লিঙ্গে যাবে, পুংলিঙ্গে হবে। পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষের সব জায়গায় প্রাধান্য। স্যার স্যার বলো। স্যার জয়েরটা আরেকবার বলুন তো স্যার। এইটা হ্যাঁ জয়ের, আচ্ছা, হ্যাঁ ওই বলছি বলছি। ভক্ষিতানি যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ক্রিয়া না বিশেষণ হিসেবে প্রয়োগ করলেন? ওটা ক্রিয়াপদ নয়, ক্রিয়াবাচক বিশেষণ, এখানে বিশেষণ পদ। কেন বলছি বলো তো, এটা ভক্তিতানি ব্যুৎপত্তি কি হয়েছে বলো। কৃৎপ্রত্যয় পড়ানোর সময় বুঝতে পারবে, বাচ্য পড়ানোর সময় বুঝতে পারবে। কর্তায় তৃতীয় বিভক্তি, কর্মে প্রথম বিভক্তি, কোন বচন এটা, এই কোন বচন বলছি, কোন বাচ্য এটা, কিটা? কর্মবাচ্য। হ্যাঁ বাচ্য কর্মবাচ্য। কর্মবাচ্যের কর্মে প্রথম বিভক্তি হয়েছে। আচ্ছা, এখানে কোন কোন প্রত্যয় যোগ করা হয়েছে, বক্সিত, মূল পদে তা- বক্সিত, ত প্রত্যয় যোগ হচ্ছে। এখন তুমি ত প্রত্যয় যেহেতু এখানে বিশেষ্য পদটা প্রথমার বহুবচনে আছে, দুটো বিশেষ্য পদ প্রথমার বহুবচনে ক্লিবলিঙ্গ আছে, তাই এখানে ত প্রত্যয় পদটাও কিন্তু কি হয়ে গেল, ক্লিবলিঙ্গে প্রথমার বহুবচনে হয়ে গেল। আমি আমি বলছি স্যার, ওটা কি করে বিশেষণ হচ্ছে কি করে? কেন, এটা তো ক্রিয়া, ভক্ষ মানে খাওয়ার কথা বলছি। ফল আর পুষ্পের বিশেষণ কি ভক্ষিতানি? শুনে যাও, চুপচাপ শুনে যাও, যা বলছি এবারে ভালো করে শুনে যাও। এটা যদি পরের মাসে পড়ানো হবে তো বলতে, তুমি জিজ্ঞেস করলে আমাকে। কৃত প্রত্যয়ান্ত পদগুলোর মধ্যে ত, তবতু, আমি তবতু লিখছি না, ছত্রিশ আনচ, তালবেশ লিখে রেখে দিচ্ছি।
তব্য, নিয়, নজরত, কফ, এই তিনটে কৃৎপ্রত্যন্ত পদগুলো কি হিসাবে নির্ধারিত হয়? ক্রিয়ার অর্থ প্রকাশ করে, কিন্তু এগুলো নির্দিষ্ট কর্ম বা কর্তার বিশেষণ হিসেবে প্রয়োগ হয়। মনে পড়ছে? ক্রিয়ার অর্থ প্রকাশ স্যার করে, বলেছি। কিন্তু কর্মের বা কর্তার বিশেষণ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। মনে পড়ছে? তাই তাই হ্যাঁ এগুলোকে বিশেষণীয় প্রত্যয় বলে। মনে পড়ছে? হ্যাঁ অপরদিকে হ্যাঁ ঠিক। বাজ এবং লাভ প্রত্যন্ত পদগুলো কোনো অবস্থায় কোনো পরিবর্তন হয়, তাই একে অব্যয় প্রত্যয় বলে। মনে পড়ছে? আমি অনেকদিন টাচে নেই স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। ব্যাপারটা মনে পড়ছে তো? হুম। এটা পরের মাসে এগুলো এগুলো পরের মাসে এগুলো পড়ানোর বিষয়। ঠিক আছে? তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি প্রত্যেকের। সব ক্ষেত্রেই তো ডাইরেক্ট ক্রিয়াপদ পাওয়া যায় না, মানে বোঝানোর জন্য এটা প্রয়োগ করতে হয়েছে আমাকে। উদাহরণ: স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ বিশেষ্যের সাধারণ বিশেষণ হয়, পুংলিঙ্গ হয়, কিন্তু বিশেষ্যের সংখ্যা অনুযায়ী বিশেষণের বচন নির্ধারিত হয়। স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ বিশেষ্যের সাধারণ বিশেষণ কোন হয়? পুংলিঙ্গ। এই লাইনটা ভালো করে মনে রাখো। আর যদিও আগে বুঝেছো তোমরা, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ বিশেষ্য, একটি পুরুষ একটি মহিলা দাঁড়িয়ে আছে, দুজনেই সুন্দর, সেক্ষেত্রে ক্রিয়াপদ বিশেষণ পদটা কিন্তু পুরুষকে কেন্দ্র করেই হবে। পুরুষতান্ত্রিক সমাজ সব জায়গায় পুরুষের প্রাধান্য বেশি। ঠিক আছে? কিন্তু বিশেষ্যের সংখ্যা অনুযায়ী বিশেষণের বচন নির্ধারিত হবে। আবার দেখো, বিশেষ্যের সংখ্যা অনুযায়ী বিশেষণের বচন নির্ধারিত হবে। পিতা মাতা পূজনীয়, এটা অনীয় প্রত্যয় যোগ হয়েছে, পুযুক্ত অনীয়। তাহলে কে কে পূজনীয়? পিতা মাতা পূজনীয়। পিতা কোন লিঙ্গ? পুংলিঙ্গ। মাতা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। বিশেষ্য পিতা প্রথমার এক বচন, মাতা বিশেষ্য প্রথমার এক বচন। তাহলে একটি পুংলিঙ্গ আছে, একটি স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু যখন বিশেষণটা প্রয়োগ করলাম পুষযুক্ত অনীয় পূজনীয়, কিন্তু বিশেষণটা যখন প্রয়োগ করলাম সেটা দেখো পুংলিঙ্গের প্রথমার দ্বিবচন হয়েছে। দেখতে পেলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ বিশেষ্যের সহিত ক্লীবলিঙ্গ বিশেষণ থাকলে তাদের সাধারণ বিশেষণ ক্লীবলিঙ্গ হয়। মানে সোজা কথায় বলতে গেলে, কে বেরিয়ে পড়লো, পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ বিশেষ্যের সহিত ক্লীবলিঙ্গ বিশেষ্য থাকলে, কি থাকলে? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বিশেষের সহিত ক্লীবলিঙ্গ বিশেষ্য থাকলে তাদের সাধারণ বিশেষণ ক্লীবলিঙ্গ হয়। বিশেষ্যের সংখ্যানুযায়ী বিশেষণের বচন নির্ধারিত হয়। তাহলে এতক্ষণ দেখাচ্ছিলাম যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গের প্রাধান্য হচ্ছে, বচন কার অনুযায়ী হচ্ছে না, মোট বিশেষ্যের সংখ্যা অনুযায়ী বচন হচ্ছিল। এখানে হলো বললাম যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ থাকলে সাধারণ বিশেষণ কোন লিঙ্গে হয়? ক্লীবলিঙ্গে হয়। বিশেষ্যের সংখ্যা অনুযায়ী বিশেষণের বচন নির্ধারিত হয়। লোভ ক্রোধ মদ এবং মাৎসর্যং চ বর্জনীয়ানি। তো বাক্যের মধ্যে বিশেষ্যপদ কি পাচ্ছি দেখো, পুরো এই লেখা যেভাবে লেখা আছে অন্ধ লোকও পড়লে বুঝতে পারবে যদি বারে বারে পড়ে। লোভ ক্রোধ মদ এবং মাৎসর্য ত্যাগ করা উচিত। লোভটা কোন লিঙ্গ? পুংলিঙ্গ প্রথমার এক বচন। ক্রোধ পুংলিঙ্গ প্রথমার এক বচন, দেখো সবগুলো বিশেষ্য বি বি লিখে গেছি। মদ পুংলিঙ্গ বিশেষ্য প্রথমার এক বচন। মাৎসর্য এটা কিন্তু ক্লীবলিঙ্গ প্রথমার এক বচন। তাহলে তিনটে পুংলিঙ্গ পদের সঙ্গে যখন একটা ক্লীবলিঙ্গ বসে যায়, এখানে যদি একটা স্ত্রীলিঙ্গ পদও থাকতো, সেখানে বিশেষণ পদটা কি অনুযায়ী হবে? যেহেতু একটা ক্লীবলিঙ্গ পদ আছে সেই ক্লীবলিঙ্গ অনুযায়ী হবে। দেখো এখানে সংখ্যা কটা? 1 + 1 + 1 + 1 মানে 4, অর্থাৎ বহু বচন। তাই দেখো ক্লীবলিঙ্গে কি হয়? ফলম ফলে ফলানির মতো যেটা বর্জনীয়ানি হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে বারে বারে ভিডিও দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। কতগুলি পদ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েও বিশেষ্যের অনুরোধে নিজ নিজ লিঙ্গ পরিত্যাগ করে না? কতগুলি পদ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েও বিশেষ্যের অনুরোধে নিজ নিজ লিঙ্গ পরিত্যাগ করে না? এইরূপ পদগুলিকে অজহ লিঙ্গ বলে। কি বলে? অজহ লিঙ্গ। ন জহতি আত্মলিঙ্গম ইয়ত্তৎ অজলিঙ্গম। যারা কোন অবস্থাতে নিজের লিঙ্গ পরিত্যাগ করে না তাকে অজলিঙ্গ বলে। পাত্রম স্থানম মূলম পদম আস্পদম প্রমাণম কারণম ভজনম নিদানম শরণম ইত্যাদি। যদি তোমরা এগুলো সম্বন্ধে আরো ডিটেলস জানতে চাও তাহলে তোমার বলছি
তোমরা একটা বই ফলো করবে, সেখানে এর সংখ্যা হিউজ পরিমাণে দেওয়া আছে। সেটা হলো সত্যনারায়ণ চক্রবর্তীর যে পানিনি শব্দশাস্ত্র, সেখানে প্রচুর দেওয়া আছে অজলিঙ্গ শব্দ। লোভ পাপস্য কারণম, ধর্ম সুখস্য নিদানম, গুণহা পূজাস্থানম গুণিসু। দেখো কোনোভাবেই এই যে অজলিঙ্গ পদগুলো, তারা যেমন ছিল তেমনটি বসে, তা আগে পিছে পুংলিঙ্গ বসুক, স্ত্রীলিঙ্গ বসুক, এক বচন বসুক, বহু বচন বসুক, কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এই জায়গাটা এই জায়গাটা নিয়ে আমি আগের দিন অলরেডি একবার বলেছিলাম, কারণ এটা নিয়ে আমাকে দুজন কোশ্চেন করেছিল। একটি ছিল সেই ক্লাস করছি কিনা আমি বলতে পারবো না, ওই হুগলি থেকে যে ছেলেটি ক্লাস করে, ব্রাহ্মণ ভট্টাচার্য সম্ভবত ছেলেটা, আমি নামটা মনে নেই আমার। ব্যান্ডেল থেকে ছেলে ক্লাস ক্লাস করে, সে কোশ্চেনটা করেছিল একবার। ঊনবিংশতি থেকে, আর ওই মজুমদার মেয়েটি কোশ্চেন করেছিল, ঊনবিংশতি থেকে সংখ্যাবাচক শব্দগুলি অজহলিঙ্গ। ঊনবিংশতির পর থেকে সংখ্যাবাচক শব্দগুলো কি হচ্ছে না, অজহলিঙ্গ। এরা নিজ নিজ লিঙ্গ পরিত্যাগ না করে কোনো বিশেষের বিশেষণ রূপে ব্যবহৃত হয়। ঊনবিংশতি জনাহা, ঊনবিংশতি স্ত্রিয়, ঊনবিংশতি ফলানি। দেখো ঊনবিংশতি একই রকমই আছে। এটার সম্বন্ধে, এই সংখ্যাবাচক শব্দ সম্বন্ধে আমি একটা জিনিস আজকেই ঠিক স্কুল থেকে এসে চিন্তা করে করে দেখলাম, এটা পড়াতে গিয়ে। এই মানে সংখ্যাবাচক শব্দের উপরে এইটুকু অংশ করলে হবে না। আর সেই মুহূর্তে নোটটা বাড়ানোর মতো জায়গা আমার নেই, কোন জায়গা থেকে পড়াতে হবে আমি দেখে নিয়েছি, কিন্তু এইটাকে বাড়ানোর মতো এই মুহূর্তে আমার জায়গাও নেই। মানে ফলে নোটটা তো কমপ্লিট করে দিয়েছি। এই জায়গাটায় শুধু তোমরা মনে রাখো, ঊনবিংশ থেকে সংখ্যাবাচক শব্দগুলি অজলিঙ্গ বিশেষণ এরা নিজ লিঙ্গ পরিত্যাগ করেন, এটা মাথায় রাখবে। এর উপরে আমি একটা আলাদা স্পেশাল নোট দেবো, পৃষ্ঠা 2-3 হবে। প্রত্যেকটি সংখ্যাকে দিয়ে দিয়ে আমি অসুবিধা সংশোধন প্রয়োগ দেখি। ফলে তোমাদের এই জড়তাটা কেটে যাবে। আর ছাত্রছাত্রী যখন বারে বারে বলছে এই জায়গাটা বুঝতে পারছি না, ফলে আমার দায়িত্ব যেমন করে হোক এই জায়গাটায় তাদের অন্ধকারটা কাটিয়ে দেওয়া। এখন আপাতত এটা রাখো, এটা যা সন্ধ্যার সময় এসেই আমার মাথার মধ্যে কাজ করেছে। আমি চেষ্টা করবো একটা আলাদা ভিডিও করে হলেও এটাকে দিয়ে দেওয়ার, যাতে তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। পরের জায়গাটা প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। শত, সহস্র, লক্ষ, এই তিনটি শব্দের ক্লিবলিঙ্গ। শতম লোকা মৃতা, দেখো লোকা প্রথম আর বহু বচনে প্রয়োগ করেছে আমি, দেখো পুংলিঙ্গে। কিন্তু দেখো শতং পত্র দেখো ক্লিবলিঙ্গে আছে, এর কোনো চেঞ্জ নেই। সহস্রং, লক্ষং, দেখো এর কোনো চেঞ্জ নেই। বা লোকা অত্র সমাবেতা সন্তি। তাহলে এই কোশ্চেন, এই জায়গাটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট জায়গা, বারে বারে বলছি। শত, সহস্র, লোক, এই তিনটি শব্দই কিন্তু ক্লিবলিঙ্গ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ব্যাকরণ কৌমুদীরই অংশ। তোমরা কখনো পড়োনি, তোমরা শুধু বাচ্চ প্রত্যয় হ্যান ত্যান পড়তে ব্যস্ত। এই কিন্তু এইগুলো থেকে যে কোশ্চেন হিট হয়, সেটা তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, বা তোমরা পড়োনি কখনো। এই একটা জায়গা, এখান থেকে কোশ্চেন হিট করে বচনের। আগের দিন পড়িয়েছিলাম লাস্টে, মনে করো। দেখো দ্বার, অক্ষত, লাজ, অসু, পুংলিঙ্গ, নিত্য বহুবচনান্ত, কিন্তু জীবন শব্দ ক্লিবলিঙ্গ। যে দ্বার শব্দ থেকে কোশ্চেন পাবে, অক্ষর শব্দ থেকে কোশ্চেন পাবে, বিভিন্ন প্র্যাকটিস সেট খুঁজলে পাবে, বা সালের কোশ্চেন খুঁজলে এখান থেকে কোশ্চেন পাবে, এইটা থেকে এখান থেকে কোশ্চেন পাবে, দেখবে। অসু, এখান থেকে সালের কোশ্চেন খুঁজলে পাবে। পুংলিঙ্গ এবং নিত্য বহুবচনান্ত শব্দ। সমাস নিষ্পন্ন অহ্ন, অহ ভাগান্ত এবং সংখ্যাবাচক শব্দ ভিন্ন শব্দের পরিস্থিতি রাত্র ভাগান্ত শব্দ পুংলিঙ্গ হয়। পূর্বাহ্ন, পরাহ্ন, মধ্যাহ্ন, একাহ ইত্যাদি কিন্তু পুণ্যাহ শব্দ ক্লিবলিঙ্গ হয়। কিন্তু এক রাত্রম, দ্বিরাত্রম প্রভৃতি শব্দ ক্লিবলিঙ্গ। সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকলে রাত্র শব্দ ক্লিবলিঙ্গ হয়। এই জায়গাটা সমাসের সময় খুব কাজে লাগে, এখন অতটা কাজে লাগবে না, সমাস পড়ার সময় খুব কাজে লাগবে, দেখে রাখবে। অপ বা জল শব্দ আগের দিন পড়িয়েছিলাম, তোমার অফলাইনে পড়িয়েছিলাম। অপ শব্দ মানে জল, সুমনস মানে ফুল, সমাবৎসর শিকতা বালি, বর্ষা, এই শব্দগুলি স্ত্রীলিঙ্গ এবং বহুবচন হিসেবে প্রয়োগ হয়। কিছু কিছু ক্ষেত্রে এদের একবচনের প্রয়োগও দেখা যায়। এই শিকতাসু, অপ শব্দ তো চিরকালই বহুবচনে হয়। আপ, অপ, অদ্ভি, অদ্ভ, 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 অপম, আপসু, এখান থেকে দেয় মাঝে মাঝে লিখতে, তোমরা ভুল করে দিয়ে আসো।
সুমনসের প্রয়োগ অশ্বতী সংশোধনের ক্ষেত্রে কাজে লাগে, সমারোহ অশ্বতী সংশোধনের কাজে লাগে, এবং শিকতাও অশ্বতী সংশোধনের প্রচুর কাজে লাগে। বর্ষা তো আমি অলরেডি দিয়ে ভর্তি করে দিয়েছি অলরেডি তোমাদের অশ্বতী সংশোধনের জন্য। মানে এগুলো দেখো, এই শব্দগুলি স্ত্রীলিঙ্গ, বহু বচনান্তরে, বহু বচনান্তরে ভুল করো তোমরা বেশিরভাগ। বর্ষায়াম, বর্ষায়াম কত লিখে দিবে, হাজারটা প্র্যাকটিস করা হবে, পরীক্ষায় এসে পড়বে, ছেলে গিয়ে দেখবে বর্ষায়ামই লিখে দিয়ে এসছে। আরে জীবনে বর্ষায়াম প্রয়োগ হবে না, হবে বর্ষাসু, শিকতা সু, সমাসু, সুমনস একই জিনিস, বেধস শব্দ স্ত্রীলিঙ্গ হবে, অসবাকান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মতো হবে। অপশব্দ চিরকালই বহু বচনে প্রয়োগ হয়। এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে মনে রাখবে। এগুলো হালকা জিনিস ঠিকই, কিন্তু কাজের জিনিস। বিদ্যুৎ, দিক, ভূ, হ্রি বাচক শব্দগুলি স্ত্রীলিঙ্গ শব্দ। বিদ্যুৎ চঞ্চল, চপলা, তড়িৎ, সৌদামিনী। দিক দিশ, অসা, হরিৎ, কুকুভ। ভূ শব্দ, তার সঙ্গে রিলেটেড শব্দগুলো সবগুলো স্ত্রীলিঙ্গ। হ্রি শব্দ, এগুলো সব স্ত্রীলিঙ্গ শব্দ। এটা আগের দিন পড়িয়েছিলাম। এই যে অংশগুলো স্ত্রীলিঙ্গ শব্দ, ভুল কোথায় বলো দেখিনি। তড়িৎ শব্দ তোমরা পুংলিঙ্গ করে বসে থাকো, ঠিক আছে। দিশ শব্দ, দিক দিশৌ দিশ, এই যে কি হয়, পুংলিঙ্গ করে বসে থাকো। ভূ শব্দ তোমরা পড়ছো তো, ভূমি, অচলা, অবনী, ক্ষিতি, মহি, পৃথিবী, পৃথিবী দেখো, এই সবই কিন্তু স্ত্রীলিঙ্গ, পৃথিবী শব্দ স্ত্রীলিঙ্গে প্রয়োগ হয়। আচ্ছা, হ্রি, লজ্জা, এপা, বৃহা ইত্যাদি শব্দগুলি স্ত্রীলিঙ্গ। এই যে শব্দগুলো স্ত্রীলিঙ্গ, এদের দিয়ে অশ্লীল সংশোধন যখন দেওয়া হয় না, এগুলোকে পুংলিঙ্গে প্রয়োগ করা থাকে। তোমাদের মাথার মধ্যে কাজ করে না যে এইগুলো পুংলিঙ্গ শব্দ না, এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। যাতে এই ভুলটা না হয়, এই জন্য এই পয়েন্টটা করেছিলাম, নতুন পয়েন্ট। মিথুন, দ্বন্দ্ব, সমূহ, যুগল ইত্যাদি শব্দগুলি দুইটি মাত্র সংখ্যা বোঝালেও ক্লিবলিঙ্গ এবং একবচনান্ত হয়। এটা আগের দিন পড়েছিলাম, বচনে ছিল, মনে করে দেখো, যারা ছিলে ক্লাসে তারা বুঝতে পারবে। মিথুন, দ্বন্দ্ব, সমূহ, যুগল ইত্যাদি শব্দগুলি দুইটি মাত্র সংখ্যা বোঝালে ক্লিবলিঙ্গ এবং একবচনান্ত হয়। বৃক্ষে বিহগ মিথুনং প্রতিবসতি, কিন্তু দুইটির অধিক সংখ্যা বোঝালে দ্বিবচন বহুবচনে ব্যবহৃত হয়। চত্বারি বিহগ মিথুনানি। এখান থেকে আমি সেট দুই একটা কোশ্চেন দিয়েছিলাম। আচ্ছা, এখানে পয়েন্টটা উঠে গেছে, এটা হলো নাম্বার পয়েন্ট, ঠিক আছে। গণ, কুল, বর্গ, মন্ডল, কি বললাম, গণ, কুল, বর্গ এবং মন্ডল প্রভৃতি শব্দ বহুত্ব বোঝালেও প্রায় এক বচনে ব্যবহৃত হয়। বালক, গণক, ক্রীড়তি, খুব সোজা জিনিস, অনুবাদের সময় তোমাদের খুব কাজে লাগবে যদি অনুবাদ করার সময়। দম্পতি শব্দ নিত্য দ্বিবচনে প্রযুক্ত হয়, যথা বৃক্ষে, বায়সপতি, আগের দিন এটা ছড়িয়েছি এগুলো। এই যে অঙ্গবাচক যেগুলো মানুষের ডুয়েল অঙ্গ, হস্ত, পাদ, শ্রোত্র, নেত্রবাচক সাধারণত দ্বিবচনে ব্যবহৃত হয়। হস্ত, পাদ চ প্রক্ষালয়, নেত্রাভ্যাং পশ্চাম বয়াম, কিন্তু একটি মাত্র সংখ্যা বোঝালে এরা একবচনে হয়। পাদেন খঞ্জ, যেমন একটা পায়ে খোঁড়া। আবার বহুত্ব বোঝার সংখ্যা শব্দে বিশেষণ হয় এরকম, এরা বহুজন হয়, যেমন ব্যাঘ্রস্ব চত্বরে। আগের দিন পরিচালন বচন থেকে দিয়েছি, কৌমুদি থেকে, আর কিচ্ছু না। দেশবাচক শব্দ নিত্য বহুবচনান্ত, এখান থেকে অনেকবার কোশ্চেন দিয়েছি। বঙ্গেশু অনেকা নদ্য সন্তি, বঙ্গে অনেক নদী আছে। এই যে বঙ্গেশু পদটা কিসে হলো, বহু বচনে হলো, কারণ বঙ্গে অনেক নদী আছে, নদী তো আর এক জায়গায় নেই। একটা দেশ বোঝাতে বিরাট এরিয়াকে বোঝায়, সেই বিরাট এরিয়াকে বোঝানোর জন্য বহু বচনে প্রয়োগ করতে হয় দেশবাচক শব্দে। কিন্তু দেশবাচক শব্দ সমাসবদ্ধ হলে তাহা এক বচনে প্রযুক্ত হয়। টু মাচ ইম্পর্টেন্ট, সমাস পড়ার সময় ধরিয়ে দেব। মালব দেশে হর্ষ নামক কশ্চিৎ রাজা আছে। দেখো, মালব নামটার সঙ্গে দেশ শব্দ সমাসবদ্ধ হয়েছে। মালব ইতি দেশ, মালব দেশ হলো তো একসঙ্গে। তাহলে দেখো, এখানে মালব শব্দের সঙ্গে দেশ শব্দ যখন সমাসবদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু মালব দেশেসু হলো না, কিন্তু এখানে বঙ্গ একটা দেশবাচক শব্দ হলো, সেটা কিন্তু হলো কি, বঙ্গেশু। যখন ধরো মালবের সঙ্গে দেশ হলো, তখন এক বছরের প্রয়োগ, যদি মালব থাকতো তখন কিন্তু মালবেশু হতো, বুঝতে পারলে। যখন সমাসবদ্ধ হবে দেশবাচক শব্দ, তখন সেটা কিন্তু এক বছরে প্রয়োগ করা যায়। কতি, জ্যোতি, ততি এই শব্দগুলি নিত্য বহুবচনান্ত। কতিতে পুত্রা, তোমার কটি ছেলে আছে। জ্যোতি পুস্তকে তমিচ্ছসি, যতগুলি বই দরকার তুমি নিতে পারো, এরকম ব্যাপার, ঠিক আছে। এবার দেখো, আমি যাচ্ছি ধাতুরূপে। একাধিক কর্তৃপদ চয়ের দ্বারা যুক্ত হলে কর্তৃপদগুলি সমবেতভাবে যে সংখ্যা নির্দিষ্ট করে, তদনুসারে তাদের ক্রিয়া ও বিশেষণ বচন নির্ণীত হয়, এবং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের প্রয়োগ হয়, এবং পূর্বাপেক্ষা পরবর্তী পুরুষের বলবান হয়। এই জায়গাটা বোঝার জিনিস, উদাহরণে চলে যায় একদম, তারপর আবার সংজ্ঞাটাতে যাবো।
রাম এবং শ্যাম দৌড়াইতেছে। তাহলে বাক্যের মধ্যে দেখো এটা কিন্তু সিগন্যাল দেওয়া আছে, এখানে লক্ষ্য করো স্টার দিয়ে। পি মানে প্রথম পুরুষ, এম মানে মধ্যম পুরুষ, ইউ মানে উত্তম পুরুষ। ঠিক আছে? রাম এবং শ্যাম দৌড়াইতেছে। বাক্যের মধ্যে দুটো কর্তা পাচ্ছি। কে কে দৌড়াচ্ছে? রাম প্রথম পুরুষের এক বচন, দেখতে পাচ্ছ। শ্যাম প্রথম পুরুষের এক বচন, দৌড়াইতেছে। ধাবতঃ, ধাবতি, ধাবত, ধাবন্তি। দেখো, যেহেতু দুটি কর্তা আছে প্রথম পুরুষে, তাই ক্রিয়াপত্র কিন্তু প্রথম পুরুষের দ্বিবচনে প্রয়োগ করলাম। বোঝা গেল? শ্যাম এবং তুমি কোথায় যাইতেছো? বাক্যের মধ্যে কে কে আছে দেখো। শ্যাম, শ্যাম হলো পি বাই ওয়ান, মানে প্রথম পুরুষে এক বচন, তুমি হলো মধ্যম পুরুষে এক বচন। তাহলে কি হচ্ছে? শ্যাম ত্বং চ কুত্র গচ্ছত। তাহলে গচ্ছত পদটা কোন বচনে হলো? দ্বিবচনে হলো। কোন পুরুষের? মধ্যম পুরুষের দ্বিবচনে হলো। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, মধ্যম পুরুষের দ্বিবচনে হলো। শ্যাম ত্বং চ কুত্র গচ্ছত। শ্যাম এবং তুমি কোথায় যাচ্ছ? গচ্ছতটা হলো কি হলো? মধ্যম পুরুষের দ্বিবচন। শিখা এবং আমি বিদ্যালয়ে যাবো। বাক্যে কর্তা কে কে আছে? শিখা আছে। শিখা প্রথম পুরুষের এক বচন, আমি হলাম ইউ বাই ওয়ান, মানে উত্তম পুরুষের এক বচন। শিখা অহং চ বিদ্যালয়ং গমিষ্যাব। দেখো এখানে ক্রিয়াপত্র উত্তম পুরুষের দ্বিবচনে বসেছে। তাহলে এবার সংজ্ঞায় চলে যাও। একাধিক কর্তৃপদ চয়ের দ্বারা যুক্ত হলে কর্তৃপদগুলি সমবেতভাবে যে সংখ্যা নির্দিষ্ট করে, সমবেতভাবে যত, মানে যে বচন, সংখ্যা মানে এখানে বচন নির্দিষ্ট করে, তৎ অনুসারে তাদের ক্রিয়া বিশেষণের বচন নির্ণীত হয় এবং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের প্রয়োগের পূর্বাপেক্ষা পরবর্তী পুরুষ বলবান হবে। বা, উত, অথবা। দেখো এখানে কি বলেছিলাম, হ্যাঁ ভালো করে লক্ষ্য করো। চ দিয়ে যোগ করা ছিল, অথবা মানে কিন্তু কেটে দেওয়া হচ্ছে। দেখো বা, উত, অথবা। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আগের পয়েন্টটা আরেকবার করুন তো। ওই যে ওইখানে যে বলেছেন পূর্বাপেক্ষা মানে পরবর্তী পুরুষ বলবান হবে। হ্যাঁ, উঠান এবার, একটু আরেকটু উঠান। এইখানে যে তুমি শিখা এবং আমি বিদ্যালয়ে যাইব, হুম। এইখানে আমিটা যদি আমি এবং শিখা বিদ্যালয়ে যাইবে যদি হতো, তাহলে ক্রিয়াটা কোন কোন পুরুষ অনুযায়ী হতো? এখানে সবসময় যেখানে উত্তম পুরুষের উত্তম পুরুষের করবে। ঠিক আছে? আচ্ছা যেখানে প্রথম পুরুষ মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ নিয়ে করবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বা উত অথবা অব্যয় দ্বারা, বা উত অথবা অব্যয় দ্বারা কর্তৃপদগুলি যুক্ত হয়ে ক্রিয়ার পুরুষ বচন উভয় সমীপস্থ কর্তার পুরুষ বচন অনুযায়ী নির্ণীত হয়। পুরুষ ও বচন নির্ধারণের জন্য নিকটস্থ কর্তাগুলির প্রতি আদৌ দৃষ্টিপাত করতে হয় না। সে অথবা তুমি কেন এখানে আসিতেছ না? বাক্যের কর্তা কে আছে? সে, ত্বং, বা। কথম অত্র ন আগচ্ছসি। তাহলে দেখো এখানে কে কে আছে? অথবা আগে কে আছে? তং। তাহলে এখানে এসে তং মানে কোন পুরুষ? মধ্যম পুরুষ। ক্রিয়াপদটা কি অনুযায়ী হয়েছে? মধ্যম পুরুষ অনুযায়ী হয়েছে। বোঝা গেল ব্যাপারটা, না বুঝতে পারোনি? কারো? স্যার একবার বলুন। আচ্ছা, দেখো, বা উত অথবা আগেরটায় দেখো পয়েন্টের চয়ের দ্বারা যোগ হচ্ছিল, তাই তাই সেক্ষেত্রে কি হচ্ছিল? ক্রিয়াপদটা বচনগুলো সব যোগ হয়ে গিয়ে বচনের মোট সংখ্যা অনুযায়ী ক্রিয়াপদ বসছিল। আর এখানে কি হচ্ছে? বা উত অথবা দ্বারা কর্তৃপদগুলি যুক্ত হচ্ছে। এই মানে অথবা দ্বারা ভেঙে দেওয়া হচ্ছে এক প্রকার বলতে গেলে। তুমি অথবা সে কেন আসছো না, যখন এরকম অথবা দ্বারা ভেঙে দেওয়া হবে, ক্রিয়াপদের আগে যে পুরুষ বা যে পদটা থাকবে সে অনুযায়ী ক্রিয়াপদ বসে যাবে। তাহলে দেখো, সে অথবা তুমি কেন এখানে আসতেছো না, স, ত্বং, বা স বা তং যাই করতে পারি আমি। কথম অত্র ন আগচ্ছসি। দেখো এখানে তাহলে ক্রিয়াপদের আগে কোনটা প্রয়োগ আছে? জাস্ট তং। তংটা কি পুরুষ? মধ্যম পুরুষ। তাহলে সেই অনুযায়ী কি হয়েছে? না গচ্ছসি। মধ্যম পুরুষে কি হয়? গচ্ছসি। সেই অনুযায়ী হয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এমন অনেক শব্দ অনুবাদের সময় পাওয়া যায় যেগুলি উপযুক্ত সংস্কৃত প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না। এমন অনেক
শব্দ অনুবাদের সময় পাওয়া যায় যেগুলো এমন অনেক শব্দ অনুবাদের সময় পাওয়া যায় যেগুলো উপযুক্ত সংস্কৃত প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না। যেমন রেডিও, নাশপাতি, করোনা, স্ট্রবেরি, ফিউজ, ফ্রিজ, এইসব স্থলে ইতি খ্যাত, ইতি নামক, এটা তো আগেরই পড়িয়েছি, এটা আমরা বুঝতেই পারছি, ইতি অব্যয়কে প্রথমা করে দিতে হবে এখানে। করোনা ইতি প্রসিদ্ধং রোগস্য নিবারণম, যে করোনা প্রয়োগ করে দিতে, দেখতে পেয়েছো? করোনা তখন তো আসেনি। কোথাও কিছু আছে বা ছিল বোঝাতে সংস্কৃত ভাষায় অনুবাদের সময় তত্র ব্যবহার না করে অস্তি, এটাও পড়েছিলাম, এটা বুঝতে কঠিন জায়গা নয়। বাংলায় আছে ক্রিয়া অনুবাদের সময় অস, ব্রিদ, বিদ ধাতুর প্রয়োগ করতে হয়। আমরা একটি ভালো ঘোড়া আছে, মম কশ্চিৎ উত্তম অশ্ব অস্তি বা বিদ্যতে। কোন লোক কোন বালককে কোন স্থানে এইরূপ অনিশ্চিত কাহাকে উল্লেখ করতে উপযুক্ত বিভক্তিযুক্ত কিম শব্দের সহিত চিৎ, চন, অপি এই তিনটি অব্যয় ব্যবহার করা যেতে পারে। যেমন কশ্চিৎ নরহ, কশ্চন নরহ, কোহপি। চিৎ, চন, অপি এদের কোনটির প্রয়োগ, যে কোনো একটি প্রয়োগ করতে পারি আমরা, ব্যাস। এই হলো মূল জিনিস, বলে দিলাম অনুবাদের এক জায়গায়। তবে একটা কথা আমি আবার বলে দিচ্ছি, এই জায়গাটায় কোথায় গেল এই জায়গাটায় সংখ্যাবাচকের উপর আমি একটা অংশ আমার জাস্ট এই সন্ধ্যার সময় একটা জায়গায় দেখলাম, সেটাকে নোট আকারে তোমাকে রিপ্রেজেন্ট করতে আমি করে দেবো। মানে শুধু নোট আকারে রিপ্রেজেন্ট করলে হবে না, সেখানে আমাকে দিতে হবে সেটা হলো অসংখ্য উদাহরণ দিতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার করতে পারবে। আর দেখো এখানে একটা জিনিস লেখা হয়নি, সেটা আজকে এক্ষুনি দেখলাম। নোট তো সবসময় আপডেট করতে হয়, একরকম থাকলে হয় না। শত সহস্র লক্ষ, এই তিনটি শব্দ কি হচ্ছে? ক্লিবলিঙ্গ হচ্ছে। কিন্তু কোটি শব্দ কি লিঙ্গ হয় বলতো? কোটি, কেউ বলতে পারবে? হ্যাঁ স্ত্রীলিঙ্গ স্যার স্ত্রীলিঙ্গ হবে। কোটি শব্দ হবে স্ত্রীলিঙ্গ। লিখে নিবে, তোমরা নোটটা প্রিন্ট যখন বের করা হবে লিখে নিবে, কোটি শব্দ হবে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, আমার মোটামুটি কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি, যেটা পড়াতে চাইছিলাম। আমি কয়েকটা নাম বলছি, এই নামগুলো আমাকে কোশ্চেন সেট জমা দিয়েছি। স্যার বুঝলে? বলছি ওই যে হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার ওই যে থয়ের যে দাগটা ওটা আমার মানে আমি দেখতে পাইনি, আর একবার একটু খালি বলুন না। থ, থ থ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ত, থ, ত, থ, চ, ছ, জ, ঝ, ঞ, না স্যার, থ থ, থয়ের পরে যে চ, ঠ, ঠ, ত ত, ত স্যার ত। এর কোনটা পয়েন্ট দিলাম দেখছি, আমি খুঁজে দেখছি। জ, ঞ, ছ, ছ, জ, ঝ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তো এইটা হ্যাঁ হ্যাঁ বোঝা হ্যাঁ গেল? স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখতে পাইনি আর কি, হ্যাঁ। বলছে একাধিক কর্তৃপক্ষকে যদি চয়ের দ্বারা যোগ করা হয়, একাধিক কর্তৃপক্ষকে যদি চয়ের দ্বারা যুক্ত করা হয়, কর্তৃপক্ষগুলি সমবেতভাবে যে সংখ্যা নির্দিষ্ট করে সেই অনুসারে ক্রিয়া ও বিশেষণ বচন নির্ণীত হয় এবং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ প্রয়োগে পূর্বাপেক্ষা পরবর্তী পুরুষ বলবান হয়। রাম এবং শ্যাম দৌড়াইতেছে, তাহলে এখানে কি প্রয়োগ করেছি বাবু? এবং তার জন্য কি প্রয়োগ করেছি এখানে? চ। তাহলে বাক্যে দুটো আছে, একটা রাম এবং একটা শ্যাম, দুটো কোন পুরুষে আছে? P1, P1 মানে কি? প্রথম পুরুষে আছে। তাই তাদের অনুযায়ী ক্রিয়াপত্র দেখো প্রথম পুরুষের দ্বিবচনে বসেছে, ধাবতি, ধাবতঃ, ধাবন্তি, ধাবতঃ বসেছে, ঠিক আছে? তোমরা অনেকেই ভাবছো, অনেকের মনের মধ্যে একটা, এই ক্লাসগুলো দেখে হয়তো এই মুহূর্তে দেখে বা পরবর্তী সময় রেকর্ডিং দেখে মনে হবে এই সব মামুলি জিনিস কেন পড়িয়ে স্যার সময় নষ্ট করছেন। অনেকের ধারণা হবে, আমি জানি, ভালোভাবেই জানি। কিন্তু একটা কথা বলছি, মামুলি জিনিসগুলোই তোমাদের ভুল হয়। তোমাদের বড় বড় বাচ্চ কৃতপত্রে গিয়ে তোমরা দেখবে খুব সাবলীল করে দিচ্ছ, মামুলি জিনিস মানে চুটকানি ধরে ঢোল কাটছে, যাকে বলে, সোজা কথা বলতে গেলে। আর এই অংশগুলো যদি সম্পূর্ণ ক্লিয়ার না হয়, পরবর্তী অংশে আমি যখন স্পিডে আগাতে যাবো না, তোমরা ওই আমেদাবাদ আমেদাবাদে যে বিমান পড়ে গেছিল ভেঙে, তোমার এরকম ভেঙে পড়ে যাবে বিমানের মতো।
মালা কোনো কোশ্চেন আছে এখানটার উপরে আর? হ্যাঁ স্যার, বলছি তারপরে উদাহরণটা বলুন। শ্যাম এবং তুমি কোথায় যাইতেছো? বাক্যের মধ্যে কর্তা কে? শ্যাম। কোন পুরুষ? প্রথম পুরুষ। তুমি তুমি কোন পুরুষ? M/1 মানে মধ্যম পুরুষ। কোথায় যাইতেছো? তাহলে দেখো, বাক্যের একটা কর্তা যখন প্রথম পুরুষে আছে, একটা কর্তা যখন মধ্যম পুরুষে আছে, ক্রিয়াপদ কি অনুযায়ী হলো? মধ্যম পুরুষ হলো। এবং বচন কি হচ্ছে? এখানে এক, এখানে এক, মানে 1+1 সমান কি? দ্বিবচন হচ্ছে। তাই এখানে কি হলো? গচ্ছত। অর্থাৎ এটাও কিন্তু হলো মধ্যম পুরুষের দ্বিবচন। তাকে M/2 করে রেখেছি, দেখো লিখে রেখেছি, দেখো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি কয়েকটা নাম বলছি এবারে, কিছু গালিগালাজ খাওয়ার জন্য রেডি হও তুমি। দেখো ভাই, আমি আমি আগেও বলেছি আমি ব্যবসা করতে বসছি, এটাও সত্যি কথা। আর আমি ব্যবসায়ী না, এটাও সত্যি কথা। ব্যবসা করতে বসছি মানে টাকা ইনকামের জন্য বসছি, এটা সত্যি কথা। আর যে আমি ব্যবসায়ী, এটাও কিন্তু মানে ব্যবসায়ী নই, এটাও সত্যি কথা। দেখো, আমি একটা কথা কান খুলে বলে দিচ্ছি, যারা কোশ্চেন সেট কমপ্লিট করে আমাকে দেবে না, প্রিন্ট বের করে বা হাতে লিখে আমাকে দেবে না, তারা আস্তে আস্তে গ্রুপ থেকে লেফট হও। হ্যাঁ, কিছু লোকের কিছু অসুবিধা আছে, তারা আমি জানি যে ছোট বাচ্চা, কারো প্রেগনেন্সি, আলাদা ব্যাপার সেটা। তাদের ক্ষেত্রে আলাদা। ছোট বাচ্চাকে নিয়ে মানে তাদের পক্ষে করা খুব কঠিন। তবুও সেই ছোট স্যার বাচ্চাকে এক নিয়ে মিনিট, সেই লোকগুলো করে দিচ্ছে, কিন্তু বাকিরা করছে না। অদ্ভুত ব্যাপার। স্যার পূর্ণেন্দু বলছি। হ্যাঁ, বলো। বলছি স্যার, কোশ্চেন সেট যে দিতে হবে আপনি তো সেদিন বলেছিলেন তো দিয়েছিলাম, আর তো বলেননি, ওই জন্য দিইনি, রেডি আছে, আমি তো দেওয়া হয়নি সবাইকে ওই জন্য। বলছি না, তুমি দিয়েছো, তোমার মতো অনেকেই দিয়েছে, কিন্তু সবাই না তো না, আর দেয়নি। তো দেওয়া হয়নি, বলছি আজকে না কি না, দিতে বলেছিলেন? সবাই তো দেয়নি আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 7 জনের মধ্যে মানে এই বলবো কি বলবো, এত 50টা প্রায় অফলাইন অনলাইন মিলে ক্লাস করে সব মিলে, 50+, সংখ্যাটা কত আমি বলতে পারবো না ঠিক। মানে তোমরা যদি কোশ্চেন গুলো না কভার করে দাও, তাহলে তো দুদিন পরে বলো আজকে আমার কাছে পড়ছো, কালকে অমুকের কাছে, কাল তুমি কাছে, সব জায়গায় পড়তেই থাকবে, ঘুরতেই থাকবে। আলটিমেট লবডঙ্কা কাঁচকলা, কিচ্ছু হবে না, কিচ্ছু কাজ দেবে না। আমি যদি এক্ষুনি পড়া ধরা শুরু করি, পড়া যদি ধরা ধরা শুরু করি, কজন কি উত্তর দিতে পারবে বলতে পারবে? পড়া তো ধরবোই আমি পরের মাসে, এক একটা ডেট পড়া ধরার জন্যই রাখবো। একদম সেগুলো বলবো যে স্ক্রিনে থাকো, স্ক্রিনে থাকো, রেডি হয়ে বসো স্ক্রিনে, সেইভাবে আমি পড়া ধরবো। ভিডিও অন করে বসো, সেটাই বলবো আমি। নইলে উপায় নেই, পড়া না ধরলে পড়া হয় নাকি কখনো? প্র্যাকটিস সেট দিয়ে দিলাম, অক্সিজেন দিয়ে দিলাম, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলাম, কোনো লাভ নাই। পড়ানোর বেসিক প্যাটার্ন কিন্তু একটাই। আর সংস্কৃত পড়ানোর ক্ষেত্রে পড়া ধরতেই হবে, না হলে হয় না। প্র্যাকটিস সেট করতে হবে, যেহেতু আমাদের MCQ পরীক্ষা, এবং পড়া ধরতে হবে, এটাও সত্যি কথা। পড়া না ধরলে হয় নাকি কখনো? ঠিক আছে, আমি এর পরে একটা অংশে চলে যাচ্ছি, একটা শর্টকাট জায়গায় চলে যাচ্ছি একদম। ধাতু রূপ। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে পেন খাতা আছে। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে পেন খাতা আছে। আমি জুলাই মাসের মধ্যে যে ধাতুরূপগুলো মুখস্থ করে নেব, পড়া ধরে হোক যেমন করে হোক। প্রথম কথা বলে দিই, ধাতুরূপের কোনো আলাদাভাবে এই যে দেখবে তোমাদের সিলেবাসে লেখা আছে, এইটা 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 স্পেশাল ট্রেশন ওইটা, এইভাবে হয় না ধাতুরূপ। ধাতুরূপ ডিটেলস পড়তে হয়, শব্দরূপ ডিটেলস পড়তে হয়। স্পেশাল ট্রেশন, বিসর্গ সন্ধি, ও স্পেশাল স্পেশাল গুলি মারো, টোটালটাই পড়তে হয়। আমি ধাতুরূপের ক্ষেত্রে একদিনই একটা ক্লাস নিয়েছিলাম, মানে বলেছিলাম, কিছু সময় বলেছিলাম ভাদিগণীয় ধাতু তোমরা এটা পড়বে, দ্বিবাদিগণীয় ধাতু এটা পড়বে, এবং বলেছিলাম। তোমরা ভাদিগণীয় একটু পেন খাতা সামনে রাখো, আর যদি না রাখতে পারো পরে রেকর্ডিং শুনে লিখে নেবে। ভাদিগণীয় ভূ ধাতু, বদ ধাতু, সেব ধাতু, জি ধাতু, স্মৃ ধাতু। স্যার একটু আস্তে বলুন না, লিখতে পারছি না। আমি যখন বলে যাব কোনো কথা বলবে না, তারপরে বলবে, বুঝতে পারি। ঠিক আছে, তুমি যখন বললে আমি আবার শুরু করছি প্রথম থেকে। ভাদিগণীয় ভূ ধাতু, বদ, বদ অহসন্ত বদ, সেব দন্তেশয় একার বয় হসন্ত সেব, বর্গের জয় হচ্ছে জি,
দন্তেশ্বয় ময়রি স্মৃ, গম, গম ময় হসন্ত গম, দয়রি তালবস্যই হসন্ত দৃশ, দন্তেশ থয় আকার স্থা, পয়াকার পা, পা মানে পান করা, দয়াকার দা, দা মানে দান করা, বৃথ, বয়রি খণ্ডত্ব বৃথ, লভ, ল বয় হসন্ত লভ, এবং দন্ত দীর্ঘ নি। হাদিগণীয় এই কটা ধাতু তোমরা আবশ্যিকভাবে পড়বে, মুখস্থ করে নেবে। লট, লোট, লং, বিধিলিং, লিট এবং লিট মুখস্থ করবে। আমি পড়া ধরবো, মুখে যখন বলছি পড়া ধরবো মানে ধরবো। যার হবে না সে যদি লেফট হয়ে যাও তার ব্যাপার, আমি কিছু করার নেই। কিন্তু যে সিস্টেমে না পড়লে পড়া হয় না, আমি সেই সিস্টেমে অ্যাপ্লাই করবো। তুদাদিগণীয়র মধ্যে, যদিও এটা এসএসসি তে সিলেবাসে লিখেনি, তবুও বলে দিচ্ছি। তুদাদিগণীয়র মধ্যে স্পৃশ ধাতু, দন্তেশ্বয় পয়রি তালবস্যই হসন্ত, স্পৃশ ধাতু স্পর্শ করা, প্রচ্ছ ধাতু পয়রফলা চয় ছয় হসন্ত, প্রচ্ছ মানে জিজ্ঞাসা করা, ক দীর্ঘরি ক্রি ধাতু, ময়রি মৃ ধাতু, এই চারটা ধাতু আমরা করবই। কি কি বললাম মনে থাকবে তো? স্যার স্যার এইটা একটু আরেকবার বলবেন, এটা হচ্ছে শোনা যাচ্ছিল না, কেটে কেটে আসছিল। আবার বলছি, তুদাদিগণীয় স্পৃশ ধাতু, প্রচ্ছ ধাতু, আচ্ছা আরেকটা ধাতু বলতে আমি মিস করে গেছি, ভালো করেছে, ইস ধাতু, ইস হর্ষই মুদ্দেশ হসন্ত ইস, ইস ধাতু, ক দীর্ঘরি ক্রি ধাতু এবং ময়রি মৃ ধাতু, এই কটা ধাতু আমরা তুদাদিগণের মধ্যে করব। লিখে রাখো, লিখে রাখো। আশা করি প্রত্যেকের লেখা হয়ে গেছে। দ্বিবাদিগণীয়, স্যার বলছি স্যার কি ক্রিড়ি ধাতু নাকি? ক্রিড়ি। ক দীর্ঘ রি, ক্রি হয়, ক দীর্ঘ রি, রি এর নিচে রিকার, হ্যাঁ হ্যাঁ ডবল রিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর আছে দ্বিবাদিগণীয়, এগুলো আস্তে আস্তে বাড়বে সংখ্যায় অনেক, দেখবে। দ্বিবাদিগণীয় ধাতুর মধ্যে আমরা এই মুহূর্তে যেটা অবশ্যই করব সেটা হলো নৃত ধাতু, দন্ত নৈরি তয় হসন্ত নৃত ধাতু, ভ্রম ধাতু, ভৈরফলা ময় হসন্ত ভ্রম ধাতু, বিদ ধাতু বয়হস্যই দয় হসন্ত বিদ ধাতু, জন ধাতু বর্গেজ দন্ত হসন্ত জন ধাতু, এবং মন ধাতু ম দন্ত হসন্ত মন ধাতু। দ্বিবাদিগণীয়, এগুলো দ্বিবাদিগণীয় গেল কিন্তু, হ্যাঁ। স্বাদিগণীয় দন্তেশ্বয় বয়াকার দয় হস্যই, স্বাদিগণীয়র মধ্যে আমরা কি কি পড়বো? আপ ধাতু, আপ হয় হসন্ত আপ, আপ ধাতু, শ্রু ধাতু তালবেশের ফলে হস্ত শ্রু ধাতু, চি ধাতু চয়স্বই চি, তনাদিগণীয়, তনাদিগণীয় ক্রি ধাতু আমরা পড়বো, কয়রি ক্রি ধাতু, তনাদিগণীয় ক্রি ধাতু আমরা পড়বো শুধুমাত্র। ক্রাদিগণীয় কয়রফলা জফলা আকার দয় হস্যই গ মূর্ধন্য দীর্ঘ, ক্রাদিগণীয় ধাতুর মধ্যে আমরা পড়বো ক্রি ধাতু, কয়রফলা দীর্ঘ ক্রি, ক্রি মানে বাই করা বা কেনা, ক্রি ধাতু পড়বো। গ্রহ ধাতু পড়বো, কয়রফলা হয় হসন্ত গ্রহ, গ্রহ মানে গ্রহণ করা, এবং জ্ঞ ধাতু পড়বো জ্ঞ, জ্ঞ মানে জানা, জানাতি জানিত জানন্তি এরকমটা হয়। এবং বন্ধ ধাতু মানে বাঁধা, এটা পড়বো, তারপরেই আছে।
রুধাদিগণীয় এসএসসি তার সিলেবাসে এটা উল্লেখ করেছে। রুধাদিগণীয়র মধ্যে আমরা কি কি পড়বো? রুধ, রয় হস্য ধয় হসন্ত রুধ ধাতু পড়বো। ভুজ পড়বো, ভয় হস্য বর্গজি হসন্ত ভুজ পড়বো। ভুজের দুটো হয়, একটা হলো খাওয়া, একটা হলো রক্ষা করা। দুটো ভুজ ধাতু পাশাপাশি আছে, যে কোনো বইতে পাবে, পড়বো, দুটোই পড়বো। আর বাকি আর এই তিনটে পড়বো রুধাদিগণের মধ্যে। অদাদিগণীয় অদ ধাতু, অদয় হসন্ত অদ ধাতু, ইয়া ধাতু অন্তর্জয় একা ইয়া ধাতু, রুদ ধাতু রয়স্য দয় হসন্ত রুদ ধাতু, জাগরি ধাতু বর্গে জাকার গয়রি জাগরি ধাতু, শ্বাস ধাতু দ্বাদশ শাখা দংশ হসন্ত শ্বাস ধাতু, হস্য ই, ই ধাতু, ই থেকে মানে যে কতবার যে কোশ্চেন এসছে পরীক্ষায় হিসাব নাই। আচ্ছা, অস ধাতু অদন্তেশ হসন্ত অস ধাতু, হন ধাতু হদন্তেশ হন ধাতু, বিদ বয়স্য দয় হসন্ত বিদ ধাতু, ব তালবেশ হসন্ত বস ধাতু, আ দন্তস্বয় হসন্ত আস ধাতু, তালবেশয় দীর্ঘ সি ধাতু, দন্তস্বয় সু ধাতু, অধিপূর্বক ই ধাতু, দীর্ঘই তালবেশ হসন্ত ইস ধাতু, চক্ষ ধাতু চ কয় উদ্দেশ্যই কয় চক্ষ ধাতু, স্তু ধাতু দোষত স্তু ধাতু, পয়লা ফলা দীর্ঘ ভ্রু ধাতু, দুহ ধাতু দয় দীর্ঘ দয় হস্য হয় হসন্ত দুহ ধাতু, এবং লিহ ধাতু লয় হস্যই হয় হসন্ত লিহ ধাতু। এই ধাতুগুলো আমরা অদাদিগণীয় পড়বো। আচ্ছা, এরপর চলে আসছে হাদিগণীয়। স্যার অদাদিটা আরেকবার বলুন। এটা স্যার অদাদিতে ইজ ধাতু চক্র ধাতু তারপরে কি বললেন? আচ্ছা, কে সবটা লিখেছে বলো তো তোমাদের মধ্যে? কেউ কি নাই? সব কি বেরিয়ে গেছে, লেফট হয়ে গেছে? স্যার বলুন স্যার। কেউ লিখেছে সবগুলো ধাতু? হ্যাঁ স্যার লিখেছি। বলো তো। স্যার চক্র বললেন, স্যার স্তু বললেন, স্তু, ভ্রু, দুহ, লিহ। ব্যাস, এতটাই। আবার বলে দিচ্ছি, হ্যাঁ, অদ মিলিয়ে নাও যারা লিখতে পারোনি। অদ, ইয়া অন্তত জায়গার যা, রুথ রহস্য রুথ, জাগরি বলকে জায়গার গয়রি জাগরি, শ্বাস তালবস্য একার দংশ হতন্ত শ্বাস, হস্যই ই, অস অদন্তে হসন্ত অস, হন হদন্তে হসন্ত হন, বয়স্যই দয় হসন্ত বিদ, দন্তনে হস্য নু, নু না নু, নু বাদ নু বাদ নু বাদ নু নয়, আস আদন্তে হসন্ত আস, তালবেশয় দীর্ঘ সি, অধিপূর্বক ই, দীর্ঘই তালবেশয় হসন্ত ইস, তারপরে স্তু ধাতু, ক্রু বারে ফলা দীর্ঘ ব্রু ধাতু, আর দুহ ধাতু আর লিহ ধাতু, অদাদিগণীয়। আর হাদিগণীয়র মধ্যে স্যার বসটাও বললেন তো? হ্যাঁ 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 বস হ্যাঁ, বস তালবেশয় হসন্ত বস। ব্যাকরণ কৌমুদে 235 পেজে আছে, দেখবে। অ্যাকচুয়ালি অদাদিগণের ফুল পড়তে হবে, ফুল, একদম কোনো বাদ দেওয়া যায়নি। ওকে, হাদিগণীয়র মধ্যে যেটা পড়বে সেটা হলো কি ধাতু? হয়রে ফলা দীর্ঘ হ্রি এবং ভয় দীর্ঘ ভি, এবং দয়াকার দা, আর ধয়াকার ধা। এই কটা ধাতুর যেগুলো বললাম এগুলো আমাদেরকে পড়তে হবে। আশা করি তোমাদের এর মধ্যে 90% মুখস্থ আছে, কারণ তোমরা একটা পরীক্ষা যে চাকরি পরীক্ষা দিচ্ছ তোমাদের মনেই আছে আশা করি। আচ্ছা, আমি কেন এতক্ষণ বগড়ালাম ধাতুর উত্তর কিভাবে পড়াচ্ছে না বললেও তোমার চলতো, কারণটা তোমাকে বলে দিচ্ছি।
আমি একসঙ্গে 3টে জায়গায় ঢিল মারবো। দেখো তোমাদেরকে আমি একটা বইয়ের জেরক্স দিয়েছি, তিগন্ত প্রকরণ। এটা হলো সংস্কৃত ধারা, দেখতে পাচ্ছ উপরে নাম লেখা আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যারা লাইনে আছো, যারা ক্লাস করছো, যারা পালিয়ে গেছে আলাদা ব্যাপার। বিভিন্ন হ্যাঁ অনেকেই স্যার আছে, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করছে, সমস্ত বাচ্চারা কান্নাকাটি করে চলে যেতে হবে। দেখো তিন পুরুষ বচনের অনেক কথা লিখেছে, আমি কিছু জায়গায় যাবো না, এসব জায়গায় কিছু যাবো না। দেখো ভাদিগুণে যেহেতু শুরু হচ্ছে, হ্যাঁ, নিম্নে ভাদিগুণের প্রশ্নে যদি একটি আত্মীয় দেওয়া আছে। দেখো এখানে করে দিয়েছি, আমি তোমাকে আনএথিক্যালি পড়ে নিতে বলছি। ভূধাতু যখন শুরু করছে, দেখো তার আগে কি আছে? ভূযুক্ত সত্যি ভবৎ, ভূযুক্ত তুমুন ভবিতুম, ভূযুক্ত তোয়াজ ভূত্বা, ভূযুক্ত তব্য ভবিতব্য, ভূযুক্ত তোয়া ভূত, ভূযুক্ত তবতু ভূতবৎ, ভূযুক্ত নিজ ভাবয়তি, ভূযুক্ত সন বুভুষতি, ভূজং বভুয়তে, ভূ ভাববাচ্চে ভুয়তে। দেখতে পাচ্ছ? হ্যাঁ এরকম স্যার। করে দেখো প্রত্যেকটি ধাতুরূপে। দেখো বৃদ্ধ ধাতু, বৃদ্ধযুক্ত সানাজ বর্তমান, বৃদ্ধযুক্ত তুমুন বর্তিতুম, বৃযুক্ত ত্বা ভৃত্বা, বৃযুক্ত তব্য বর্তিতব্য, বৃতবতু বর্তিতবৎ, বৃযুক্ত নিজ বর্তয়তি, বৃৎসন বিবৃৎসতি, বৃজং বহিবৃত্ততে, বৃবাবাচে বৃত্ততে। এই সবগুলোই কিন্তু তোমাদের পরে পরে পড়তে হবে। তাহলে যখন আমি ধাতুরূপটা পড়বো বৃদ্ধাতু, তার সঙ্গে এই অংশটা কেন মুখস্থ করে নেব না? মুখস্থ করে নিলে আমার কিন্তু পরবর্তী সময়ে আমাকে কিন্তু আর ওইগুলো মুখস্থ করতে হবে না। মানে মুখস্থ করতে হবে না, মুখস্থ করলেও আমার 70% কাজ এগিয়ে গেল। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? একই রকম ভাবে যে কোনো ধাতু দেখো আগে দিয়ে এটা আছে, লক্ষ্য করে দেখবে। এখানে শুরু হয় ধাতুটা, এখানে শুরু হবে। দেখো সবগুলো ধাতু, এই যে বদ ধাতু শুরু হচ্ছে, দেখো সবগুলো ধাতু দেখো আগের দিকে এই জিনিস করা আছে। সত্যি প্রত্যয়ান্ত, তুমুন প্রত্যয়ান্ত, তব্য, তবতু, এই জায়গাগুলো তোমরা দেখে দেখে যাবে। ধাতুরূপটা একবার করে দেখলে তার সঙ্গে এটা দেখলে। একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি, শব্দরূপ ধাতুরূপে তুমি তখনই পারদর্শী হয়ে উঠবে যখন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়, ঘন্টাখানেক সময় তোমাকে বের করে তুমি প্রত্যেকদিন শব্দ ধাতুরূপ দেখবে। আর এটাই কিন্তু নিয়ম। যদি তুমি না দেখো শব্দ ধাতুর প্রত্যেকদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, তাহলে তুমি সংস্কৃত ব্যাকরণ শিখতে পারবে না। তুমি যতই বাচ্চ প্রত্যয় উমুক বাবু, তুমুক বাবু, রামবাবু, শ্যামবাবু, এই বেলুর, এই উমুক, এই অধ্যাপক যার কাছে পড়তে যাও, আলটিমেট তুমি লবডঙ্কা। আরে যেখানেই যাও সে কি ব্যাকরণটা তোমাকে চেঞ্জ করে দেবে? আর সংস্কৃত ব্যাকরণ স্টেজ বাই স্টেজ এগানোর জিনিস। আর সম্পূর্ণ স্টেজে দাঁড়িয়ে শব্দ ধাতুরূপের উপর। শব্দ ধাতু তোমরা MA BEd সব পাস করে নিয়েছো, তবুও শব্দ ধাতু তোমাদের মুখস্থ নেই বা তোমাদের জানা নেই। এই জায়গাটাই তো বিপজ্জনক ব্যাপার, ভাবতেই পারা যায় না। এই জায়গাটা ভাবতেই পারা যায় না। তাহলে তোমরা যখন এই অংশটা এইভাবে কভার করে নেবে, ধাতুরূপটাও মুখস্থ করলে, তার সঙ্গে এটাও মুখস্থ করে নিলে, তুমি দেখবে অটোমেটিকলি পড়তে পড়তে বদ যুক্ত নিজ বাদয়তি, পরের দিন আমাকে এই নিজ প্রত্যয় থেকে তুমি কম পড়াতে হবে ভাবছো? প্রচুর পড়াতে হবে। এই কর্মবাচ্যে উদ্যতে হয়, এই রূপটা থেকে কম পড়াতে হবে তোমার পরের দিন ভাবছো? তোমার একসঙ্গে ডবল ক্লিয়ার হয়ে যাচ্ছে কাজটা। এইভাবে তোমার ধাতুরূপটা পড়বে। আচ্ছা, আরেকটা জায়গায় চলে যাচ্ছি। দেখো ব্যঞ্জনান্ত শব্দ আমি যেগুলো বেছে দিয়েছি এখানে, আমি গ্রুপে এটা দিয়েছিলাম। আমি জানি না কজন আছো লাইনে এই মুহূর্তে। ব্যঞ্জনান্ত শব্দ থেকে বিকল্প রূপ কম আসে। ব্যঞ্জনান্ত শব্দ থেকে যেটা দেয় মূলত ডাইরেক্ট ফ্ল্যাট কোশ্চেন দেয়, ফ্ল্যাট কোশ্চেন, একদম ফ্ল্যাট কোশ্চেন দেয়। আমরা ব্যঞ্জনান্ত শব্দের মধ্যে স্পেসিফিকলি দেখো আমি ভাগ করে দিয়েছি, অজ ভাগান্ত, জলমুজ শব্দ এবং প্রাক শব্দ পড়বো। আচ্ছা,
অজ ভাগান্ত মানে বর্গের যোগান শব্দ কি বলবো? বনিশ পড়বো, সম্রাট পড়বো এবং বিশ্বরাজ পড়বো। আচ্ছা, বিশ্বরাজ থেকে একটা কোশ্চেন আমাকে অনামিকা করেছিল, কোশ্চেনটা আমার দেখা হয়নি, আমি দেখে তোমাকে জানিয়ে দেবো পার্সোনালি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তকারান্ত শব্দ থেকে ভূভৃৎ শব্দ পড়বো। এবার এই ধাবত শ্রীমদ এই অংশগুলো আমরা যখন অনুবাদ করবো, মানে কৃতপক্ষে ঢুকবো, তখন এটা ক্লিয়ার করবে জায়গাটা আরো। তকারান্ত শব্দের মধ্যে শ্রীমৎ পড়বো এবং মহৎ পড়বো। দকারান্তের মধ্যে সহিত পড়বো আর বিরুদ্ধ পড়বো। ইন ভাগান, আচ্ছা তারপরে গেল ইন ভাগান্তের মধ্যে গুণিন পড়বো, খুব ইম্পর্টেন্ট, আর প্রতিন শব্দ পড়বো। অন ভাগান্তের মধ্যে লঘিমন, রাজন, আদমন, যুবন, মঘবন, সন এবং কর্মন। এর মধ্যে কিছু শব্দ পুংলিঙ্গ, কিছু শব্দ স্ত্রীলিঙ্গ। সেইগুলো আছে। আর এরপরে দেখো হন ভাগান্তের মধ্যে বৃত্ত হন আছে, এটা দেখে রাখবে একটু। প প দিয়ে কি হচ্ছে না, অপ শব্দটা নিত্য বহুবচন স্ত্রীলিঙ্গ শব্দ, খুব ইম্পর্টেন্ট, ফ্ল্যাট কোশ্চেন এখান থেকে। রেফান্ত গির শব্দ পুর শব্দ, দেখতেও পারো নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দ্বীপ শব্দটা দেখবো অবশ্যই, স্ত্রীলিঙ্গ শব্দ। তালবেষ্টকারান্ত দিস পড়বো, দিস। দন্তসকারান্ত বেধস শব্দ পড়তেই হবে, ক্রিয়েটার একদম। দন্তসকারান্ত বিদ্যস শব্দ, লঘিয় শব্দ, আশিস শব্দ এবং পুমস শব্দ। আশিস শব্দ না পড়লেও চলবে, কিন্তু পুমসটা পড়তেই হবে, লঘিয়সটাও পড়তে হবে এবং বিদ্যসটাও পড়তে হবে। আর হকারান্ত মধুলীয় শব্দটা পড়তে হবে। এবার দেখো এই শব্দরূপগুলোর মধ্যে সাধারণত পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ তিনটে ভাগ হয় না। পুংলিঙ্গ হয়, ক্লিবলিঙ্গ হয়, কোনো কোনো ক্ষেত্রে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের একই রকম রূপ হয়, ক্লিবলিঙ্গের রূপটা আলাদা হয়। সেই ভাগটা আমি দেখিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? এখানে মোট 49টা শব্দ আছে, তার মধ্যে আমি তোমাদেরকে 29টা শব্দ বেছে দিয়েছি। এবার মুখস্থ করা তোমার দায়িত্ব। আমি পড়া ধরতে পারি, কোশ্চেন দিতে পারি, কিন্তু পড়তে তোমাকে নিজেকে হবে। অফলাইনে কি সুবিধা হচ্ছে, আমি তো পড়া ধরবো কদিন পরে, এই পরের সপ্তাহ থেকে পড়া ধরা শুরু করবো অফলাইনে। এই যে নেক্সট রোববার পরশু দিন ক্লাস আছে, আমি ফাটিয়ে পড়া ধরা শুরু করবো। পড়া না ধরলে কিন্তু হবে না। এবার আমি তো অনলাইনে পড়া ধরতে পারছি না সেইভাবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন শব্দগুলো পড়তে হবে। এবার তোমাদের আরেকটা জায়গায় চলে যাচ্ছি। এরপর কি কি শব্দগুলো পড়বো দেখো, গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমাদের মনে এটা কেন দিয়েছি, আর বেছে দিয়েছি আমি এখানে। আরেকটা আমি পিডিএফ দিয়েছিলাম, দেখো এখানে। স্যার এখানে যে বিশ্বরাজ শব্দটা আছে, হ্যাঁ, এ রূপটার প্রথমার সম্বোধনে আছে বিশ্বরাট, ওটা কি ঠিক আছে? বিশ্বরাট, ওই বিশ্বরাজ, কোশ্চেনটা আজকে আমাকে বিশ্বরাজ। অনামিকা সাহা করেছিল, অনামিকা সাহা যে চন্দ্রকোনা রোড থেকে, আমি কোশ্চেনে দেখে বলবো, দেখে বলবো, বুঝলে? না দেখে এই জিনিসটা উল্টা পাল্টা উত্তর দেবো না। স্যার সাহানা তো কি তোমার টাইটেল কি? স্যার আপনি আগে যখন পড়াতেন তখন ওটা বিশ্বারাট বলেছিলেন। আচ্ছা, কিন্তু আমার অনেক পুরনো বই ওটা, এই জন্য প্রথমার সম্বোধনে বিশ্বরাট, বিশ্বরাটই আছে। আচ্ছা আমি দেখে আবার দেখবো। আমি সপ্তমীর বহুবচনেও বিশ্বরাটসু। একটা সংস্কৃতের শব্দ একটা বই হয়, দেখবে যেটা আমাদের বাংলাতে আছে ওই রাজীব সিনহা, কিন্তু ওটা সংস্কৃত যে বইটা রূপচন্দ্রিকা বলে বই আছে, আমি সেখান থেকেই তোমাদেরকে দেখে একদম বলে দেবো, ঠিক আছে? যাতে এই জিনিসটা ক্লিয়ার হয়। আমার এটা অনেক পুরনো, সেই দুর্গাচরণের বই, মানে আমার বাবার বই, অনেক পুরনো, মানে 1968 সালের বই। লেখাই আছে ওখানে যে একটা সূত্র দেওয়া আছে বিশ্বস্য বসু রাটও দিয়ে, ওখানে লেখা আছে বসু আর রাট পরে থাকলে বিশ্ব শব্দের অকার দীর্ঘ হয়ে যায়, তো সেই হিসেবে দীর্ঘ হয়। হ্যাঁ, বিশ্বরাটই হওয়ার কথা। তো ব্যাকরণ কৌমুদীতে মানে লেখা আছে প্রিন্টিং এ যে বিশ্বরাট, ওই জন্যই আমি স্যারকে কোশ্চেন করেছিলাম যে বিশ্বরাট হবে না অ্যাকচুয়ালি বিশ্বারাট হবে। আমি একবার ভাই দেখে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? না দেখে উল্টা পাল্টা মন্তব্য করা একদম উচিত নেই, তোমাদের ভুলই নিয়ে যাবে। তিনটা জায়গাতেই বিশ্ব করা রয়েছে, অ্যাকচুয়ালি এখানে উপরে লেখা আছে বিশ্বারাট, মানে রাট থাকলে রাট হবে, বিশ্বা হবে কথাটা, তো কিন্তু এখানে প্রিন্টিং এ দেখছি বিশ্ব করা আছে। আচ্ছা, এবার হ্যাঁ, এখানে উদাহরণও দেওয়া আছে স্যার,
বিশ্বা বসু, বিশ্বারাট এরকম করে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, আছে। আচ্ছা আমি ঠিক দেবো আছে, এই ছবি যে তুলে নাও, একবার আমি পাঠিয়ে দেবো। আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানটাতে, দেখো। ঠিক আছে। আমি এই যে একটা, তোমাদের তো প্রত্যেকের কাছেই বই আছে, তবু আমি একটা এরকম পিডিএফ দিয়েছিলাম কেন, এই এতগুলো পেজের কারণটা তোমায় বলে দিচ্ছি। লজিক ছাড়া আমি জিনিস দিই না। ভালো করে দেখবে তোমাদের বইগুলোতে ব্যঞ্জনাংশ তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এক জায়গায় আছে, মানে কিছু কিছু শব্দ ব্যঞ্জনাংশ পুংলিঙ্গ হয়, কিছু কিছু স্ত্রীলিঙ্গ হয়, আর ক্লিবলিঙ্গটা তার পরে অনেক দূরে আছে। এই যে বইটিতে ধরো অদভাগান্ত শব্দ, ধরো এই যে অদভাগান্ত শব্দ, তার দেখো পুংলিঙ্গ মহৎ শব্দ এবং ক্লিবলিঙ্গ মহৎ শব্দ পাশাপাশি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই পাশাপাশি পড়লে না তোমাদের অনেক কাজে দেবে, এই জন্য আমি তো দিয়েছিলাম, নইলে দিতাম না আমি। মহান, মহান্ত, মহান্ত, মহান্তম, মহান্ত, মহৎ পুংলিঙ্গ হচ্ছে মহতা, মহৎব্যাম, মহৎবি, মহতে, মহৎব্যাম, মহৎব, মহত, মহৎব্যাম, মহৎব, মহত, মহত, মহতাম, মহতি, মহত, মহৎসু, মহন, মহান্ত, মহান্ত। আর ক্লিবলিঙ্গে কি হচ্ছে মহৎ, মহতি, মহান্তি, মহৎ, মহতি, মহান্তি, মহতা, মহৎব্যাম, মহৎবি, কিছু রূপটা পাচ্ছ। এই যে পাশাপাশি পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ পেয়ে যাচ্ছ, এটা পড়তে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। একবার উল্টে পাল্টে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পড়ে থেকে গেলে আর ক্লিবলিঙ্গ পড়া হচ্ছে না, যাতে পুংলিঙ্গর সঙ্গে পাশে ক্লিবলিঙ্গটা পড়া হয়ে যায়, তার জন্য আমি দিয়েছিলাম। ব্যাপারটা বুঝতে পারলে কেন দিয়েছি এই জিনিসটা? হঠাৎ করে শব্দরূপে কেন তোমাদের পিডিএফ দিয়েছি, তোমাদের মধ্যে কোশ্চেন হতে পারে, বুঝলি? এটা তো বই আছে, স্যার কি কোনো কাজ নেই, পিডিএফটা দিয়েছে, কারণটা এইটাই। সেম জিনিস দেখো, শ্রীমৎ শব্দের পুংলিঙ্গের রূপ আছে, শ্রীমৎ শব্দের ক্লিবলিঙ্গের রূপ আছে পাশাপাশি, এবং এখানে কিছু ফুটনোট লেখা আছে, নোটগুলো খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে, না বলবো না। ভবৎ শব্দের পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ একসাথে পাশাপাশি দেওয়া আছে। ধাবৎ শব্দের দেখো পুংলিঙ্গের রূপে দেওয়া আছে এখানে, এখানে অনেকগুলো কথা লেখা আছে যেগুলো ক্লিক করতে পারার সময় খুব কাজে লাগবে আমার। গচ্ছৎ শব্দের ক্লিবলিঙ্গের রূপটা হয় দেখো দেওয়া আছে পাশাপাশি। ইচ্ছত একই রকম দেওয়া আছে, দদত দেওয়া আছে, জগৎ পড়ার দরকার তবু দেখে রাখবে, ক্লিবলিঙ্গ জগৎ দেওয়া আছে দেখো। এরপর লক্ষ্য করে দেখো, অনভাগান্ত শব্দের মধ্যে আদমন শব্দ পুংলিঙ্গ, আদমা, আদমানো, 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 আদমানো রূপটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তারপরে যুবন শব্দ দেওয়া আছে, যুবা, যুবানো, যুবানো রূপটা আছে, দেখতে পাচ্ছ? রাজন শব্দ পুংলিঙ্গ পাশাপাশি দেওয়া আছে। ব্রাহ্মণ শব্দ দেখো, রাজন শব্দ কি হচ্ছে? অনভাগান্ত পুংলিঙ্গ, অনভাগান্ত, হ্যালো, রাজন শব্দ হলো হ্যাঁ স্যার। অনভাগান্ত। স্যার বলছি যে এই যে সেই যে সর্ব শব্দটা, সেটা সেই এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইটাতে দেখছিলাম যে বয়ে ব আছে, তাহলে আর একটা বইটাতে দেখছি সর্ব বয়ে রেফ খালি একটাই ব আছে। আমি পরে বলবো, আগে একটু টেনে দিই, আগে টেনে দিই, এই অংশে যে পড়াচ্ছি শেষ করি আমি আগে, ঠিক আছে? শেষ করি আগে আমি। যেমন ধরো একটা কোন বইতে এটাকে শেষ করি, তারপর ওই প্রসঙ্গে যাবো। হ্যাঁ রাজন স্যার। শব্দের দেখো, রাজন শব্দের এখানে অনভাগান্ত শব্দের মধ্যে দেখো আমরা পেলাম কি যুবন শব্দ পুংলিঙ্গ। আবার দেখো এখানে পাচ্ছি আমরা, দেখো অনভাগান্ত পুংলিঙ্গ গেল, পুংলিঙ্গ গেল, অনভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দ ব্রাহ্মণ শব্দ দেখো এখানে দেওয়া আছে, ব্রহ্ম, ব্রহ্মণী, ব্রহ্মাণী, ব্রহ্ম, ব্রহ্মণী, ব্রহ্মাণী। মানে তোমাদের জিনিসটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। এটা কিন্তু ব্যাকরণ কৌমুদীতে বা হেমচন্দ্র বা বলাই চাঁদ কোনো বইয়ে নেই। সেই তোমাকে পৃষ্ঠা উল্টে যেতে হচ্ছে ক্লিবলিঙ্গে, সেখানে এর মতো তার মতো দেখতে হচ্ছে, লেখা আছে আগের মতো বাকিটা। এখানে কিন্তু তুমি একসঙ্গে পাশাপাশি পাচ্ছ, এটা খুব কাজের জিনিস। ব্রহ্মণ শব্দে দেখো এখানে আবার পুংলিঙ্গ শব্দ আছে, ব্রহ্মণ শব্দের একটা ক্লিবলিঙ্গের একটা রূপ পেলে, আবার ব্রহ্মণ শব্দ দেখো একটা পুংলিঙ্গের রূপ পেলে। ওদ্ভন শব্দ পুংলিঙ্গ শব্দ, মগবন শব্দ পুংলিঙ্গ শব্দ, সন শব্দ পুংলিঙ্গ শব্দ অনভাগান্ত, অহন শব্দ হলো ক্লিবলিঙ্গ শব্দ, কর্মণ শব্দ হলো ক্লিবলিঙ্গ। অনভাগান্ত ক্লিবলিঙ্গ পুংলিঙ্গ দুটো আলাদা রূপ পাচ্ছি, এই অংশটা একসঙ্গে পাচ্ছি, দেখতে পাচ্ছ? আবার দেখো অনভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দের মধ্যে কি হয়, চর্মন পাচ্ছি, জন্মন, পর্বন, বর্তন, বর্মন ইত্যাদি পাচ্ছি। তারপরে কি পাচ্ছি, লঘিমন শব্দ পুংলিঙ্গ, লঘিমা, লঘিমানো, লঘিমান রূপ পাচ্ছি, রূপগুলো আমরা। নামন শব্দের মধ্যে দেখো নাম, নামনি, নামানি রূপগুলো পাচ্ছি আমরা পরপর। স্যার বলছি এই যে ধাতু রূপগুলো এরকম শখের আকারে পাওয়া যেত না? সম্ভব নয়, পাইনি কোথাও আমি, পাইনি কোথাও আমি। কিছু 11-12 বই খুঁজলে পেতে পারো,
কিন্তু আমি পাইনি। তবে ব্যাকরণ কৌমুদী না ব্যাকরণ কৌমুদী শব্দ এতগুলো তো থাকলো না। হ্যাঁ অসভাগান্তের মধ্যে লক্ষ্য করে দেখো একবার ভালোভাবে। বেধস শব্দ পুংলিঙ্গ রূপটা পাচ্ছি, তারপরে চন্দ্রমস, প্রচেতস, বিহায়স, এই রূপগুলো যে দেখো অনুরূপ দেখে দেখে নেবে। লঘিয়স পুংলিঙ্গ পাচ্ছি একই রকম ভাবে, বিদ্যস পুংলিঙ্গ পাচ্ছি, পুমস ও পুংলিঙ্গ শব্দ তো হবেই, পয়স কিন্তু দেখো তার পাশেই ক্লিবলিঙ্গ শব্দ। পয় পয়াসি পয়াংসি পয় পয়াসি পয়াংসি দেখো এগুলো দেখে নিতে হবে, হলে তোমাদের পড়তে প্রচুর সুবিধা হবে। বচস ক্লিবলিঙ্গ, বচ বচসি বচাংসি বচ, তোমাদের পড়ার জন্য খুব সুবিধা এই পিডিএফটা থেকে ব্যঞ্জনান্ত শব্দগুলো। আমি এই জন্য এটা গ্রুপে পোস্ট করেছিলাম। তোমরা হয়তো ভাবছো আমাদের তো বইয়ে আছে, এটা আবার কি করতে নেব? খুব কাজের জিনিস দেওয়া আছে এটা। এটা তপন কুমারের বইয়ে আছে এই জায়গাটা। এরপরে দেখতে পাচ্ছ জলমুজ শব্দ একই রকম ভাবে, বাচ শব্দ স্ত্রীলিঙ্গ, বাক বাচি বাচু বাচ। আবার দেখো প্রাচ রূপটা পাচ্ছি এইভাবে, বণিজ গেল, সম্রাজ গেল, অস্ট্রিচ হলো ক্লিবলিঙ্গ রক্ত। দেখো এখানে দেখতে পাচ্ছি, দেখো সম্রাজ হলো পুংলিঙ্গ শব্দ অজভাগান্ত, বণিজ হলো পুংলিঙ্গ শব্দ অজভাগান্ত। কিন্তু দেখো অজভাগান্ত অস্ট্রিচ শব্দটা কিন্তু অজভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এর অনেক রূপ, এর মধ্যে অসংখ্য মানে বিকল্প সবই সবগুলো দেখে যাবে। যেখানেই বিকল্প সেখানেই তোমাদের কোশ্চেন হওয়ার চান্স খুব বেশি। ভূবৃত শব্দ দেখতে পাচ্ছ পুংলিঙ্গ, সুহিত শব্দ পুংলিঙ্গ দেখতে পেলে এইভাবে পাচ্ছ। আর সোজা কথা এই যে পিডিএফটা আমি দিয়েছি তোমাদেরকে, বেশি পেজে নেই, এই জায়গাটা দেখলে তোমরা কিন্তু তোমাদের কিন্তু অনেক পড়তে সুবিধা হবে ক্লিবলিঙ্গ শব্দটা। ঠিক আছে, আমি একটু পরে এক্ষুনি লেফট হয়ে যাব, একটু পরে তোমাদেরকে আমি পরের দিনে কি কি পড়া থাকবে সেটা বলে দেবো। আচ্ছা আচ্ছা, তোমাদের কারো কাছে, আমার পুরনো স্টুডেন্ট যারা আছো, তোমাদের কারো কাছে আমার মহাভারতের নোট আছে? আমি মহাভারতের নোটটা কিছু খুঁজে পাচ্ছি না, যদি কারো আছে কাছে স্যার আমার কাছে। হ্যাঁ আছে স্যার। আছে একটু পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবে তো পার্সোনাল হোয়াটসঅ্যাপে। আমি মহাভারতের হাফ নোট পাচ্ছি, হাফ পাচ্ছি না, যেটা আমি পরবর্তীকালে সংযোজন করেছিলাম সেই নোটটা পাচ্ছি, কিন্তু যেটা মূল নোটটা আগে ছিল সেটা আমি পাইনি। মানে আমি আছে আছে মহাভারত পড়াতে পারছি না, আমাকে পার্সোনাল পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ করে। আমি আবার এই মুহূর্তে নোট তৈরি করতে বসলে সত্যি করে প্রচুর চাপ, সম্ভব নয় তৈরি করা। আচ্ছা তাহলে তোমরা পরের দিন, আজকে কি বার গেল? শুক্রবার গেল তো, সরি বৃহস্পতিবার গেল তো। আগামীকাল বা আগামী শনিবার, আমি জানি আগামীকাল ক্লাস নেব না হয়তো, আগামী শনিবার রাত্রে একটি ক্লাস নেব তোমাদের, ঠিক আছে? বিষয় থাকবে বাচ্য। আর আগামী শনিবার যে ক্লাসটা নেব, একটু তো চেষ্টা করবে 8:30টার দিকে। আচ্ছা তোমার 8:30টার দিকে শুরু করার চেষ্টা করছি আমি, কারণ আমার খেতে প্রত্যেকদিন প্রায় 11টা বেজে যাচ্ছে, আমার 11টার সময় খাওয়া নিষেধ। এবারে আমি চাইছি একটু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে। 8:30টার দিকে শুরু করলে যদি হতো, মানে আমি 9টার আগে শুরু করে দিতে চাইছি, ঠিক আছে? এবার যদি কালকেও আমি কোনো ক্লাস নিই তাহলে আমি কিন্তু আগে জানিয়ে দেবো দুপুরে। ওকে, ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিলাম। কারো কিছু জিজ্ঞাসা আছে বলো তাহলে। এক্ষুনি মালা অনেকগুলো কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছিল কি সব ব্যাপারে। মালা কি লাইনে আছো? হ্যাঁ স্যার আছি। ওই ওই যে বলো। যে সর্ব শব্দটা আছে না, ওইটা বয়ে ব আছে, আর এক হ্যাঁ। জায়গায় দেখছি খালি ব আছে। তো হুম। দুটো তো একই নাকি? দেখো বাবু, এই সংস্কৃত ব্যাকরণকে আমি যদি এক্ষুনি দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে দিই না, তাহলে আমি বিরাট পণ্ডিত হয়ে যেতাম। সংস্কৃত ব্যাকরণে কিছু কথা বলার আগে 5বার বই উল্টে দেখা উচিত। আমি কিন্তু সব চিরকাল বয় রেভি পড়ে এসেছি, ঠিক আছে? তুমি যেটা বলছো ওই জিনিসটা আমি লক্ষ্য করেছি অনেক জায়গায়, কিন্তু আমি কিন্তু সবসময় এটাই ফলো করেছি যে কোনটা থেকে না, ওই সিঙ্গেল মানে ডবল বনে দীর্ঘ মানে একটা পথই পড়ে এসেছি। আর দেখবে একটা কোনো বইয়ে, মার্কেট চলতে একটা কোনো বইয়ে সর্বনাম শব্দের ক্লিবলিঙ্গের রূপ দেওয়া, সম্বোধনের রূপ দেওয়া আছে। সর্ব শব্দে কখনো সম্বোধনের রূপ হয় না। এই যে তোমাদেরকে আমি আজকে যে ব্যঞ্জন শব্দগুলো দিলাম, এই ব্যঞ্জন শব্দগুলোর মধ্যে তোমরা এইটা করে নেবে। আহ, এই যে দেখো এখানে মোট আমি এতগুলো পয়েন্ট করে করে দিয়েছি তো। তোমরা পরের দিন পারলে এই ধরো জলমুজ শব্দ, এই জায়গাটা, অজভাগান্ত এই শব্দগুলো, ভূবৃতের অংশটা
হাফ মতো করে নেওয়ার চেষ্টা করো কালকের মধ্যে। এগুলো খুব সোজা, তোমরা ভাবছো যে কঠিন, তা নয়, বেশিরভাগ তো সব জানা আছে, তবুও দেখিয়ে দিলাম। আর যে জায়গাতে পড়লে তোমার সুবিধা হবে, একসঙ্গে পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ রূপটা পাশাপাশি রেখে পড়তে পারবে, সেই জায়গাটা দেখিয়ে দিলাম। ফলে তোমরা এটা খুব খুব কুইক কভার করো, খুব কুইক। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি এখানে রেখে দিলাম। তাহলে আমি যেটুকু টার্গেট দিয়েছিলাম তোমাদেরকে, আবার সেখানে যাচ্ছি। প্রথমে দেখো, আমার কিন্তু জুলাই মাসের টার্গেট বাচ্চ, কৃতপত্তয়, তদ্ধিতপত্তয়, মহাভারত, বেদ, এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য। আমি এই শনিবার দিনই বাচ্চারা তোমাদেরকে পড়াবো, বলে দিচ্ছি আগে থেকে। এই সপ্তাহে আমি তোমাদেরকে কিন্তু বাচ্চাটা পড়াবো শনিবার দিন। ঠিক আছে, এই সপ্তাহে শনিবার দিন তোমাদেরকে বাচ্চাটা শুরু করে দেবো আমি। আর বাকি অংশ তোমরা পড়তে থাকো। আর একটা কথা আবারও বলছি, যতদিনই এখন এই মুহূর্তে আসছো, 36 কমে গিয়ে 24 দাঁড়িয়ে আছে এখন দেখতে পাচ্ছি। যা সেট দেবো সেট উত্তর করে পাঠাও, নইলে আমি সেট দেওয়া বন্ধ করে দেবো, বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে স্যার বলছি আজকের যে অনুবাদটা দিলাম না, পিডিএফটা করে পাঠাবেন স্যার। কিসের গো? ব্যঞ্জনান্ত শব্দরূপটা যেগুলো দিলেন সেটা একটু পিডিএফ করে পাঠাবেন। গ্রুপে দেওয়া আছে অলরেডি, সার্চ করো, গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ স্যার বলছি যে আজকে যে অনুবাদটা আমাদেরকে বললেন, হ্যাঁ, শুধুমাত্র ওইখান থেকেই 10টা কোশ্চেন, শুধুমাত্র ওখান থেকেই একটু করবেন তো, আচ্ছা, আজকে যেটা করেছে। হ্যাঁ দেবো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, পর পর 10টি। হ্যাঁ দেবো। শনিবার দিন বাচ্চা পড়াবো। স্যার আজকে যে অনুবাদের নোটটা পড়ালেন ওটা দেবেন না? হ্যাঁ, দিয়ে দেবো, এক্ষুনি পোস্ট করে দেবো। আমি এক্ষুনি অনুবাদের অংশটা, আচ্ছা, আর এই যে ব্যঞ্জনান্ত শব্দ, আহ দুটো অংশ, ত্রিধারা থেকে ধাতু দিয়ে সবগুলো অংশ এক্ষুনি আবার ঘুরে রিপোর্ট করে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, আর এই রেকর্ডিং ক্লাসটা পাবে কালকে দুপুরে। স্যার নেক্সট দিন কি পড়া ধরবেন তাহলে? নেক্সট দিন আমি ব্যঞ্জন শব্দ থেকে কিছু অংশ ধরবো পড়া, ধাতুরূপ থেকে ভাদিগণী ধাতুরূপ থেকে কিছু কোশ্চেন। মানে প্রথমে যে ধাতুগুলো বলেছো না, তোমরা পরের দিন ভাদিগণী ধাতুটা পুরো, ভাদিগণীয় আর তুদাদিগণীয়, আর এই দুটোই, ভাদিগণীয় আর তুদাদিগণীয় ধাতুর পুরোটা। আর ব্যঞ্জনান্ত শব্দের মোটামুটি যতগুলো দিয়েছি 29টা মোট শব্দ দেখে দিলাম, বেছে দিলাম, তার মধ্যে মোটামুটি 15টা করে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে, আমি মেবি কালকে রাত্রেও একটা ক্লাস নিতে পারি, তোমরা যদি এগ্রি থাকো। ঠিক আছে, তাহলে লেফট হয়ে যাচ্ছি।